কিনোট পেপার স্থাপন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এটি আজকে মডারেট করবেন ফর্মার সেক্রেটারি এবং ফর্মার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান এবং সিজেডএম এর ট্রেজারার জনাব আরস্তু খান। তিনি কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছবেন ইনশাল্লাহ। এবং গেস্ট অফ অনার হিসাবে আমাদের দুজন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি অনলাইনে সম্পৃক্ত থাকবেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনারা সবাই তাদের নামেই পরিচিত, এবং সালাউদ্দিন কাসেম খান। সুধী মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য হিসাবে জাকাত ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে আমরা সুসংগঠিত পরিকল্পিতভাবে চেষ্টা চালাচ্ছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট জাকাত তহবিল ব্যবহার করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বিভিন্ন এলাকার 11 লক্ষাধিক হতদরিদ্র বঞ্চিত পরিবারের জরুরি চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে সক্ষম হয়েছে। জাকাত তহবিল ব্যবহার করে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে যে কার্যকর অবদান রাখা যায় সেটি সকলের কাছে তুলে ধরাই আজকে আমাদের লক্ষ্য। এখন পবিত্র কালামে পাক তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা এই রাউন্ড টেবিল শুরু করছি। তেলাওয়াত করবেন আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সহকারী ব্যবস্থাপক হাফেজ একরামুল ইসলাম। আমি তাকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل حبة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা খোটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না। সেই ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপর রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ কাফির জাতিকে
আর যারা সন্তুষ্টি লাভের সুদৃঢ় সম্পদ ব্যয় করে তাদের উপর উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টি ফলে তা ফল ফলাদি উৎপন্ন করেছে। আর যদি প্রবল বৃষ্টি নাও পড়ে তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে সম্যক দ্রষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ একরামুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ সুন্দর তেলাওয়াত করার জন্য। সুধী মণ্ডলী, আজকের আমাদের এই গোলটেবিল বৈঠকে অনেক বিশিষ্টজন, চিন্তাবিদ, গবেষক, প্র্যাকটিশনার, ব্যাংকার, শিক্ষক অনেকেই যোগদান করেছেন। আমরা তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা মাঝখানে 4টায় শুরু করেছি, কেউ কেউ আসর নামাজ পড়েও নিয়েছেন, কেউ কেউ ফাঁকে পড়েও ফেলতে পারবেন। আমরা একটানা 6টার মধ্যে এটা ক্লোজ করবো ইনশাল্লাহ। আমি এখন অনুষ্ঠান মডারেট করার জন্যে আমাদের ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ট্রেজারার জনাব আরস্তু খানকে মডারেট করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক দিন পরে এরকম ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে এসে রিয়েল ওয়ার্ল্ডে উই আর টকিং অ্যান্ড ইন্টারাক্টিং। ইটস এ গ্রেট প্লেজার। আর অনেকের চেনা মুখ যাদেরকে এতদিন দেখিনি তাদেরকে দেখা পাচ্ছে। আমরা সকালের সেশনে ডক্টর কবির হাসানকে আমার সাথে I was in a panel discussion in one of his papers which was very interesting. তো এখন যেটা session, the title of the session is Role of Islamic Social Finance in Achieving SDGs. You will see the social এর আগে একটা MDGs গিয়েছে, আপনারা জানেন 2000 থেকে 2015 পর্যন্ত, এবং MDG Millennium Development Goals, and that was during the turn of the century, and that was also a well-defined 15 years targeted trying to achieve something. এবং অনেক আসলে এরকম টার্গেটেড থাকলে it is much easier to achieve goals. So the জিনিসটা এটা you will remember that 2000 শুরু হয়েছিল, এটা 2015 onwards ওইখানে United Nations I don't recall the name of the meeting, but what is interesting that MDG যখন নাকি ডিক্লেয়ার হয়, MDG ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু how to finance the MDG, there was nothing, no plan. After 2 years they thought that we should go for financing mechanism, and eventually কিন্তু আমরা মন্ট্রিয়াল কনফারেন্স হয়, যেটা ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট, একটা মন্ট্রিয়াল কনফারেন্স হয়, এটা মেক্সিকোতে। সো মন্ট্রিয়াল কনফারেন্স হলো যেখানে নাকি ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট, that was actually where they thought together and wanted to finance the eight goals of SDGs. কিন্তু আমরা SDG যখন করলাম, আমরা we were more focused, এবং আমরা আগের থেকেই এই ফাইন্যান্সিং ইস্যুসগুলো দেখা চিন্তা করা হয়েছে। সেকেন্ড অর থার্ড ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট মিটিং হয়, এবং এটা হয়েছিল আদিস আবাবাতে, এবং আদিস আবাবা মিটিংয়েই অ্যাকচুয়ালি আমাদের 15টা এই 17টা গোল or what is called SDGs were drawn up, and we started it. We should remember that it is a huge plan, it's a global plan for development. It has experienced hiccups in the last 2-3 years, so through this COVID. So এটাতে hugely affected হয়েছে আমাদের target. We have strayed from target. এর আগেও কিন্তু আমাদের MDGতে কিন্তু 2008-এ যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, দ্যাট অলসো কজ স্ট্রেইং অফ দ্য অবজেক্টিভ। সো এটা হয়, কিন্তু পিপল হ্যাভ টু গো ফর দ্যাট চার্ট। সো এখানে দিস ইজ এ গ্লোবাল এজেন্ডা অফ 17 গোলস, অ্যান্ড UNDP is very strongly what UNDP is trying here, যারা চাচ্ছে যে UNDP is trying to mop in as much resources as possible
all countries were made to develop a strategy, as we did in Bangladesh also, SDG কিভাবে এই অ্যাড্রেস করা যায়। UNDP আরেকটু ফোকাস ছিল ইসলামিক দেশগুলিতে কিভাবে SDGs more resources can be pulled out for meeting SDGs, এবং তার জন্যে বিশেষ করে জাকাত, ওয়াকাফ এইগুলি ইস্যুসগুলি অ্যাড্রেস করা যায়। I remember Shala Khan, she was number 2 in Dhaka, এখন বোধহয় ব্যাংকক আছে। When I was chairman of Islamic Bank, she approached several times for kind of some collaboration, because আমাদের Islamic Bank has had huge resources, about $30 million we could carve out in this thing. So anyway, এইভাবে শুরু হয় এবং subject, are you okay? ঠিক আছে, anyway, তো এই রকম একটা অবস্থায় আমাদের and you will remember the CEO is here, Dr. Ayub, এবং আমি নিজেও আমরা একবার UNDP তে we were invited and we made আচ্ছা UNDP, আচ্ছা আসসালামু আলাইকুম, আচ্ছা very good, you're most welcome. So we sat down together and we had a MOU signed. Sudipto Mukherjee was there, he was there, I was there. So Shala Khan ছিল ওই সময়, remember. So it was something, this is an initiative UNDP is leading, and I guess we should be supportive to the idea. It is true, আমি স্যারকে বলেছিলাম যে don't expect money from UNDP. UNDP has no money for itself. They get money from overseas. But the whole idea of collaborating and coming out with something, that is more important. So with this, আমাদের আজকে যে presentation করবে মজিদ ভাই, he is our senior in the civil service. Dr. Abdul Majid, he was NBR chairman, and আমরা, we are old feathers. We were flocking together. So alhamdulillah, he's with us. আজকের presentation উনি করবেন, and it is titled Role of Islamic Social Finance in Achieving SDGs. With these few words, I would like to hand over the microphone system to Dr. Majid to continue his deliberations. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে শোনা যাচ্ছে তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের সঞ্চালক মহোদয় কিছুটা গৌরচন্দ্রিকা করেছেন, তিনি কিছুটা বলেছেন এমডিজি, তার ছোট ভাই এসডিজি কেমন আছে, কি অবস্থা, সেইটার সাথে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের এই যে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ISF, আমি অনেক সময় সংক্ষেপে ISF বলবো, ISF-এর কী ভূমিকা ওই এসডিজির গোলগুলোর অ্যাচিভ করার, সেটার উপরেই আজকের এই আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে আমি আমাদের যিনি অ্যাকচুয়ালি প্রধান সঞ্চালক হিসেবে তিনি অনলাইনেই যোগ দিচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমাদের বিশেষ অতিথি ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন কাশেম খান, এবং আরও অন্যান্যরা যারা জুমে যোগ দিয়েছেন, এবং এখানে উপস্থিত আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান এবং UNDP-র প্রতিনিধি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি এই উপস্থাপনাটা শুরু করছি। উপস্থাপনাটি ইংরেজিতে লেখা থাকলেও আমি আসলে বাংলায় বলবো, এটা সকলের সুবিধার জন্যই মাঝে মাঝে ইংরেজিতেও বলা হবে, কোনো অসুবিধা নেই। আমরা এটা একটা খোলামেলা ঘরোয়া একটা আলোচনা, গোল টেবিল বৈঠক বলা হয়েছে, যদিও টেবিলটা গোল না, তারপরেও এটা সকলে মিলে আমরা খোলামেলা আলোচনার মাধ্যমে এই বিষয়টা বোঝবার ও অনুধাবনের চেষ্টা করব আর কি। তো আমি শুরু করি। অ্যাকচুয়ালি এসডিজি আর ইসলামিক ফাইন্যান্সের উপরে প্রদান করতে গেলে প্রথমে এসডিজির উদ্দেশ্যটাই বলা। আমাদের সঞ্চালক মহোদয় বলেছেন অলরেডি যে এমডিজি যখন করা হয়েছিল তখন অত কথা ভাবা হয়নি, কেবলমাত্র সহস্রাব্দ শুরু হয়েছে, সুতরাং 15 সাল পর্যন্ত তারা যেটা দিয়েছিলেন সেখানে বাংলাদেশের কিন্তু অ্যাচিভমেন্ট খারাপ না, বেশ কয়েকটা খাতে আমরা যথেষ্ট অগ্রগতি ছিল। 2015 সালে যখন তারা কিভাবে ওই এমডিজিকে সাস্টেনেবল করা যায়, শব্দটা জুড়ে দিয়েছে আগে এমডিজি ছিল, এখন এসডিজি আর কি, সাস্টেনেবল করতে চেয়েছেন এবং এটাকে মোর ফোকাসড করেছেন, যে তারা দেখতে চেয়েছেন যে 2030 সাল পর্যন্ত সময়ের মধ্যে
যে সমস্ত লক্ষ্যমাত্রাগুলো অতীতে নেওয়া হয়েছিল সেগুলো অর্জনের ক্ষেত্রে সেই জন্যেই এই 17টা গোল তারা বলেছেন এবং 69টা বড় সাব কম্পোনেন্ট তারা সেখানে বলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে ইয়ারডিস্ট্রিক দিয়েছেন। আমাদের এই এসডিজির মেন লক্ষ্য হচ্ছে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিকোয়ার্স ইকোনমিক গ্রোথ দ্যাট হেল্পস রিমুভ অল দি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস সাচ অ্যাজ পভার্টি, malnutrition, hunger, unemployment, illiteracy, etc. অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যে এসডিজিতে সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, জাতীয় জীবনের এই যে প্রধান প্রধান যে সমস্যাগুলো একজন মানুষের সার্বিক উন্নয়নের জন্য, একটি সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে বিষয়গুলো সেগুলোকেই তারা ফোকাস করতে চেষ্টা করেছেন। এর সাথে আমাদের আজকের যে আলোচ্য বিষয় আইএসএফ, এটার একটা সবচাইতে বড় সম্পৃক্ততা দেখা গেছে। আমরা পরবর্তীকালে দেখব যে 17টা গোলের মধ্যে 9টি গোলই আমাদের এই ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স এর খুব সরাসরি সম্পৃক্ততা আছে এবং এটা সবচেয়ে বড় যে জিনিসটা আইএসএফ এসডিজির সাথে সম্পৃক্ত হওয়ার বিষয় সেটা হচ্ছে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের ইনক্লুসিভনেস, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আমাদের যে প্রোগ্রামগুলো সেগুলো সবই একটা অন্তর্ভুক্তির একটা ব্যাপার জড়িত। আমরা পরবর্তীকালে সেটা দেখব আর কি। প্রথমে আমি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের বিষয়টা হচ্ছে এই যে সমাজে যে ধরনের সমস্যাগুলো থাকে মানুষের সার্বিক উন্নয়নের, সেই সমস্যাগুলোকেই মূলত হিট করা অর্থাৎ তাকে ফোকাসে আনা, এটা ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের কাজ। ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স আর কিছু না, প্রধান যে জাকাত, আহকাফ, তারপরে সাদাকা, তারপরে আপনার ওয়াকফ, এই যে ব্যাপারগুলো এগুলোকেই মূলত ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের অ্যাপারেটাস বলা হয়ে থাকে এবং এগুলো দিয়েই কিন্তু এই সোশ্যাল ইনভেস্টমেন্ট, সোশ্যাল যে সমস্ত গোলগুলো অর্জন করার চেষ্টা করা হচ্ছে সেগুলোর সাথে বিশেষ সম্পর্ক আছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইএসএফ এটা শরিয়া বেসড এবং এটাকে দেখা গিয়েছে নানান ধরনের, আমরা পরবর্তীকালে দেখব যে নানান রিসার্চের দ্বারা এটা বোঝা গেছে যে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের, অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা অংশ হিসেবে, যেটা আমরা লক্ষ্য করেছি যে বিশ্ব ব্যাংক, এমনকি ইউনাইটেড নেশনস, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এমনকি OECD, তারা সবাই ক্রমান্বয়ে এই বিষয়টার প্রতি এই অনুধাবনে আসছেন যে ইসলামিক ফাইন্যান্সের একটা বড় ভূমিকা আছে এই এসডিজি গোলগুলোর অর্জনে এবং এগুলোকে বাস্তবায়নে, শুধু কথার ভিতরে নয়, একে বাস্তবায়নের সায়েন্টিফিক সিস্টেমগুলো এখানে আছে। কারণ কেন ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স এখানে বেশি হয়ে আসছে সেটা হচ্ছে যে চিরাচরিত যে পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা, যে বিষয় ব্যবসায়, সেগুলো হচ্ছে উচ্চ সুদের। এখন উচ্চ সুদ মানেই যেটা কোরআনে এবং সব জায়গায় বলা হয়েছে, কেন এটা নিষেধ করা হয়েছে সেটা বলা হয়েছে এই কারণেই যে এটা আনরেস্ট সৃষ্টি করে, মনোবেদনা সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে এবং নানান ধরনের সমস্যা করে। তো সুতরাং যে সিস্টেমের ভিতরে সুদের বিষয়টা নাই, সুদের কোনো লোভ নাই, সুদের কোনো সম্পৃক্ততা নাই, সেটাই মনে করা হয়েছে যে এটা সবচাইতে বেশি কার্যকরী হবে। যেমন আমি খুব ছোট্টভাবে বলতে পারি, আপনি মাইক্রো ক্রেডিট হিসেবে যে যাকে লোনটা দিচ্ছেন তাকে লোন হিসেবে দিচ্ছেন এবং ওইটা আদায় করবার আপনার একটা মেকানিজম আছে। সে সময় মতো না দিতে পারলে তার উপরে আপনি নানানভাবে চাপ সৃষ্টি করছেন এবং তার দেখা যাচ্ছে যে সুদও যা আসতেছে অনেক সময় দেখা যাচ্ছে আসলে চাইতে বেশি হয়ে যাচ্ছে। কৃষি ব্যাংক 1984 সালে এক ভদ্রলোকের 40,000 টাকা দিয়েছিল। দেওয়ার পরে ওই লোকের ওই টাকাটা নিতে কিন্তু 12,000 টাকা খরচ হয়ে গিয়েছিল ওই যে সিস্টেমের ভিতরে নেওয়ার জন্যে। নেওয়ার পরে সে 28,000 টাকা পেয়ে কি করলো, কি হলো, তার কৃষির কাজ কি হলো, ওই কৃষি ব্যাংকে খোঁজ রাখে না, কেউ কিছু খোঁজ রাখে না। 2014 সালে কৃষি ব্যাংক থেকে একটা চিঠি গেল সেই তার ফ্যামিলির কাছে যে তোমার এই 40,000 টাকা এখন হয়েছে প্রায় 1.5 লাখ টাকা এবং তোমার সুদ হয়েছে প্রায় 50,000 টাকার মতো। চিঠিটা যখন গেছে সেই ভদ্রলোক কিন্তু মারা গেছে 92 সালে। তার ফ্যামিলি কিছু জানেও না যে ওনার আব্বা এই টাকাটা নিয়েছিলেন এবং
ফ্যামিলি তো হঠাৎ করে আকাশে পড়ার মতো, যে এই 1 লাখ 1.5 লাখ টাকা প্লাস প্রায় 50,000 টাকা তার সুদ, তারপরে এটা শোধ করার যে বিষয়, তারপরে উনি ওটা দিয়ে কি করেছিলেন তা জানা যায় না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারের থেকেই দেখা গেছে যে এটা মানে উপকারের চাইতে অপকারের ব্যাপারটাই ঘটেছে বেশি পরিবারের ক্ষেত্রে। কিন্তু আমাদের ইসলামিক ফাইন্যান্সের জাকাতের ব্যাপারটা আপনি দেখেন, জাকাত কিন্তু আমি দিয়ে দিচ্ছি নিঃস্বার্থভাবে, তা আগে শোধ করতে বলছি না, বলেই দিচ্ছি যে এটা আপনার টাকা, এবং এটাও বলে দিচ্ছি যে এর থেকে এতে কোনো সুদ বা কোনো কিছু নাই, এটা আপনি নিজে ব্যবহার করবেন। আমরা একটু পরে দেখব যে আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জীবিকা কর্মসূচি বা আরও অন্যান্য কর্মসূচি আর কিছু না, নিঃস্বার্থভাবে দেওয়া। কারণ আমাদের যেহেতু বলা আছে জাকাতের সবচেয়ে সিস্টেম হচ্ছে 100 টাকা আয় করলে 2.5 টাকা আপনি দেবেন, জাকাত দেবেন। এই 2.5 টাকা যদি দেন তাহলে আপনার 97.5 টাকা জাকাত, আপনার এই অর্থটা পরিষ্কার হবে, সব কিছু হবে। এবং এটা দায়িত্ব হিসেবে, এই দেওয়া মানে দান খয়রাত না, যে আমি খুব প্রচার করে দিলাম, শাড়ি দিলাম বা ইত্যাদি দিলাম বললাম, এটা না। এটা আমার হক, আমার উপরে ওর হক আছে এবং আমি এটা দিতে বাধ্য, এবং এটা সুতরাং এই যে একটা সিস্টেমেটিক, সুবহানাল্লাহ, এই যে সিস্টেমটাই এমন যে যাকে দেওয়া হচ্ছে সে সম্পূর্ণ হিসেবে পাচ্ছে এবং সেইটা ব্যবহার করে তার নিজের জীবনে। সুতরাং এই যে বেসিক যে সুদের যে ব্যাপারটা, অত্যাচারের যে বিষয়টা, মানসিক যন্ত্রণার যে বিষয়টা, সেটা ইসলামিক ফাইন্যান্সের যে সিস্টেমগুলো, আওকাফ বা জাকাত বা সাদাকা, সব কিছুতেই কিন্তু আপনার ওই স্ট্রেস সৃষ্টির কোনো বিষয় নেই, এটা একান্তভাবে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মেন পার্থক্য। নেক্সট একটু দেখান, স্লাইড চেঞ্জ করেন। নেক্সট, এখানে আমরা আজকে এখানে উপস্থিতি আছেন মিস্টার কবির হাসান, সোহেল রানা, রুহুল আমিন এবং হোসেন বেলাম। এনারা সকলে মিলে মার্চ 2021 সালে একটা স্টাডি করেছিলেন, রিইনভিগোরেটিং কন্ট্রিবিউশনস অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ইন মেনটেনিং দি SDGs। সেখানে কিন্তু এই পুরো বিষয়টা, সমস্যাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ওনারা একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখিয়েছেন। আমাদের কারেন্ট কনটেক্সটটা কি, আমাদের বর্তমান সামাজিক বা মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক জীবনের কি কি, সেখানে কি কি আছে। একটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস, সবাই জানে এটা আমাদের ইকোনমিক ক্রাইসিস। আরেকটা হচ্ছে ডেট ট্রাফ, ওই যে যেটা কিছুক্ষণ আগে বললাম, যে লোন নিয়েছে, সেই লোন নিয়ে সেটা শোধ করবার জন্য যে যন্ত্রণা। যেমন সাব সাহারান আফ্রিকার দেশগুলোতে অনেক জায়গায় দেখছি যে তারা ওয়ার্ল্ড ব্যাংক বা সবার কাছ থেকে এত লোন নিয়েছে যে শেষে ওটা ট্রাফে পড়ে গেছে, ওটা শোধ করার জন্যই তাদেরকে আবার মাফ করার বিষয় আছে। এখনও আমরা বলতে পারি অনেক উন্নয়নশীল দেশ হুইমজিক্যালি কিন্তু প্রচুর লোন নিচ্ছে, কিন্তু বুঝতেছে না যে এইটা ডেট সার্ভিসিং রেশিও আমাদেরটা খুব সুন্দর অবস্থায় আছে, কিন্তু এটা কতদিন সুন্দর অবস্থায় থাকবে কেউ বলতে পারে না। এটা কিন্তু এক ধরনের ডেট ট্রাফিং। আমাদের বাংলাদেশে 2012 সাল পর্যন্ত আমাদের যা বিদেশি লোন বা যেটা ছিল তার প্রায় হু করে আপনার বহুগুণ বেড়ে গেছে গত 4, 5, 6, 7, 8 বছরে। এর এগেনস্টে অবশ্য আমাদের অনেক মেগা প্রজেক্ট বা অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা ডেট ট্রাপ হয়ে যেতে পারে এই কারণে যে আমি যে জিনিস নিচ্ছি সেই জিনিস নিয়ে আমি যে কাজ করব সেইটার থেকে আমার উপকারটা আসলেই আমি ওইটা দিয়ে আমার লোনটা শোধ করব। রহিম মিয়া 10,000 টাকা নিয়ে 2টা গরু কেনার জন্য 50,000, এখন তো 10,000 পাওয়া যাবে না, 50,000 টাকা নেওয়ার 50,000 টাকা নিয়েছে 2টা গরু কেনার জন্য। সে টাকাটা অগ্রণী ব্যাংকের থেকে নেওয়ার পরে সে যদি সঙ্গে সঙ্গে বাজারে যেত, যে গরু দুটো কিনে ফেলতো এবং কাজ করতো, তাহলে ওই গরু দিয়ে চাষ করে সে আয় করে সে ব্যাংকের টাকা শোধ করতে পারতো। রহিম মিয়া ওই টাকা নিয়ে বাজারে যায় নাই, সে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পথে তার ছেলে সে কিছু ডাইল খায়, সে ওর কাছ থেকে থাবিয়ে আর 200 টাকা নিয়ে নিছে, যে তুমি আমার টাকা দাও না, এনেও টাকা নাও। তারপরে বাড়ি যেয়ে দেখে যে ওর ওয়াইফ কান্নাকাটি করছে, কী ব্যাপার, যে তোমার টাকা নাই বলে মেয়ে জামাইদের আমি দাওয়াত করতে পারিনি, তো তুমি টাকা পাইছো আমি শুনছি। ওইটা নিয়ে ওখান থেকে সে বাজারে কিছু খরচ করে ফেলছে। তারপরে হরিচরণ খুড়োর তার কাছে বেশ কিছু টাকা পাইতো গ্রামের আর কি, সেও এসে শুনছে যে রহিম মিয়া কিছু টাকা পাইছে, সে ওখান থেকে এসে আরও 500 টাকা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছে রহিম মিয়ার কাছ থেকে। নেওয়ার পরে রহিম মিয়ার সেই 50,000 টাকার থেকে আসলে আসে হয়তো 25,000 টাকা। পরের দিন সকালবেলা যে রহিম মিয়া 2টা গরু কিনতে পারে নাই, একটা গরু কোনো রকমে এবং অন্য সমস্যা, এবং শেষ পর্যন্ত ওই টাকা দিয়ে গরু কিনে তার যে চাষবাস করে যে আয় করার কথা ছিল সেটা সে করতে পারেনি। ইতিমধ্যে কিন্তু তার ওই লোন শোধ করার সময় চলে আসছে। শেষ পর্যন্ত রহিম মিয়ার, পৃথিবীর বহু দেশের, বহু উন্নয়নশীল দেশের সমস্যা কিন্তু এটাই, যে সে যে জন্যই লোনটা নিয়েছে সেই লোনটা যথাসময়ে ব্যবহার করে
এর উপযোগিতা না পাওয়াতে তার পরবর্তীকালে এইটা শোধ করবার যে আমাদের এই মুহূর্তে আমাদের জাতীয় বাজেটের 21% চলে যায় শুধুমাত্র সুদের কিস্তি শোধে। একটা দেশের বাজেটের 21% যদি চলে যায় শুধু সুদের কিস্তি শোধ করতে, ওই 21% দিয়ে অন্তত 6টা মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মেনটেন করা যেত। তো এই যে সুদ বাড়ছে বা দেওয়ার যে চাপটা বাড়ছে, এটা আমাদের উন্নয়নকে অনেক কারণে, আমার দেশ না শুধু, বহু দেশকেই, যেমন আমি 4 বছরে যে রোডটা বানাবো ঢাকা থেকে চিটাগাংয়ের, সেইটা বানাতে যেয়ে 4 বছরে বানাতে পারলে হতো, কিন্তু আমার সেই রোড বানাইতে যেয়ে লাগতেছে 12 বছর। তাহলে 12 বছর লাগানোতে কি হলো, ওই যে 12 - 4 8 বছর কিন্তু আমি উপকারিতাটা পেলাম না, কারণ যেহেতু আমার রোডটা শোধ হয়নি, শেষ হয়নি, এবং ইতিমধ্যে আমার তো সুদ আসলে আমার বহু শোধ করার ব্যাপার হয়েছে। তো সুতরাং উন্নয়নশীল দেশগুলোতে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক জীবনেও যদি ঋণের টাকা নিয়ে যদি সে যথাযথভাবে ব্যবহার না করতে পারে তাহলে হবে। এই সমস্যার সমাধানটা কিন্তু ইসলামিক ফাইন্যান্স করে দিচ্ছে। সে বলছে যে তোমার এই জাকাতের টাকা যেটা দিচ্ছি তোমার কিছু করতে হবে না। আমাদের যে প্রধান যে 3টা সমস্যা, যে মানুষের ভরণ পোষণ বা তার খাওয়া দাওয়ার, 2 হচ্ছে তার শিক্ষা, 3 হচ্ছে তার স্বাস্থ্য। তো জাকাতের এই সিস্টেমের ভিতর দিয়ে, ওয়াকফের এই সিস্টেমের ভিতর দিয়ে, কিংবা সাদাকার সিস্টেমের ভিতর দিয়ে যদি আমি এই 3টা জিনিসকে যদি তাকে নিশ্চয়তা করে দিতে পারি, সুযোগ করে দিতে পারি, তার বিনিময়ে তাকে কোনো কিছু শোধ করতে হবে না, তো তাহলে সেটা সেই জিনিসটাই। তো এখানে ডেট ট্র্যাপ আছে, পভার্টি আছে, এনভায়রনমেন্টাল চেঞ্জেস আছে, আনএমপ্লয়মেন্টের ব্যাপার আছে, সেভারে সোশ্যাল প্রবলেম আছে, লিমিটেশন অফ পাবলিক স্পেন্ডিং আছে। দিস আর দ্য কারেন্ট কনটেক্সট। আর এর ফলে কি হচ্ছে, সোশ্যাল ইম্প্যাক্ট ফাইন্যান্স তৈরি হচ্ছে। হয়ে চ্যালেঞ্জগুলো কি, হাইয়ার পোর্টফোলিও ইল্ড, আমরা যেটা বললাম যে অধিক সুদের অধিকে নিয়ে নিতে হচ্ছে। প্রবলেম অফ গভর্নেন্স মডেল, ওই যে ওর ছেলে টাকা কেড়িয়ে নিয়ে গেল, ওই যে অমুক তার হলো, অর্থাৎ রহিম প্রবলেম, রহিম মিয়ার হাতে কোনো গভর্নেন্স সিস্টেম নাই, সে ওই ঋণের টাকা সে ব্যবহার করতে পারছে না। আরেকটা আছে লিমিটেশন টু সোশ্যাল ভ্যালুস এবং ফান্ডিং স্কারসিটি। এই চ্যালেঞ্জগুলোকেই লক্ষ্য রেখেই কিন্তু মূলত ইসলামিক ফাইন্যান্স তার সমাধান করার চেষ্টা করেছে। আমি এখানে কবির হাসান সাহেব আছেন, আমি অত্যন্ত ধন্যবাদ যে ওনারা এই পয়েন্টটাকে এত সুন্দরভাবে এখানে চ্যালেঞ্জ করেছে। এরপরের এটাতে যাও, পরেরটা যাও। ওভারভিউ অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স আমরা একটু থিওরিটিক্যালি ভালো করে বলি। সেটা হচ্ছে খরচ, অর্থ দেওয়াটা, এটাই হচ্ছে ইসলামিক ফাইন্যান্সের মেন কাজ। সেটার থেকে কী কী খরচ কীভাবে হতে পারে, একটা হচ্ছে সাদাকা, চ্যারিটি আকারে, সব কিছুই চ্যারিটি, মানে আমি কোনো রিটার্ন চাচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি, প্রয়োজনীয় লোকরা দিচ্ছি। চ্যারিটির আবার 2টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, যেটা মানিটারি অর্থ, টাকা পয়সা দিয়ে যেটা কাজ হয়, তার ভিতরে হচ্ছে অব্লিগেটরি হচ্ছে জাকাত, আর এখানে একটা জাকাত আল ফিতরি ওরা লিখেছে, অবশ্য এটা জাকাত। এবং নন অব্লিগেটরির ভিতরে পড়ে যেটা অ্যাবসলুট, সেটা হচ্ছে ট্রান্সফার অফ ফুল ওনারশিপ, অর্ডিনারি সাদাকা, আতিয়া। আমরা সাদাকা যখন দিচ্ছি আমরা কোনো রিটার্ন প্রত্যাশা করছি না, আমরা তাকে দিয়ে দিচ্ছি এবং সামাজিক কাজের জন্যই দিয়ে দিচ্ছি। আমি একটা গাছ লাগাচ্ছি, সেই গাছের থেকে পাখি ফল ফুল সব কিছু খাচ্ছে, মানুষ ছায়া পাচ্ছে, সব কিছু। সবচেয়ে বড় কথা যেটা এবার আমরা করোনার কালে যেটা আমরা ভালো করে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে যে এই গাছ আলোক সংশ্লেষণ তার সিস্টেমের মাধ্যমে সে অক্সিজেন ছাড়ে এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকে। এটা আগের থেকেও জানা আছে। আমরা ইতালির একটা সেই ভদ্রলোকের কথা বলতে পারি, একজন রুগী, সে হাসপাতাল থেকে রিলিজ নিচ্ছে, তখন তার কাছে 5,000 ইউরোর একটা বিল ধরেই দিলেন ডাক্তাররা। ওইটা পেয়েই উনি কেঁদে দিলেন। হ্যাঁ, কাঁদছেন কেন? বলে কী জন্য এই বিলটা? বলে কি, ওই যে আপনি 3 দিন ন্যাচারাল অক্সিজেন আর্টিফিশিয়াল অক্সিজেন ব্যবহার করেছিলেন, এটা তার বিল। তো ওটা শুনে তো উনি আরও হাও হাও করে কেঁদে দিলেন। তো তখন ডাক্তাররা বললো যে আপনি কাঁদছেন কেন? আপনার এই 5,000 ইউরো যদি না থাকে, এটা আমরা হাসপাতালের আমাদের সিস্টেম আছে, আমরা এটা শোধ করে দেবো। উনি বলছে না, আমি এই 5,000 ইউরো শোধ করা অনেক সক্ষমতা আমার আছে, আমার বহু অর্থ আছে, কিন্তু আমার দুঃখ এই যে 90 বছর বয়স আমার, আমি গত 90 বছরে কত লক্ষ টন ন্যাচারাল অক্সিজেন আমি ব্যবহার করেছি, তার জন্যে সৃষ্টিকর্তার প্রতি কোনো কৃতজ্ঞতাও মনে পড়ে নাই বা করি নাই, এবং এর জন্য কোনো পয়সাও পে করতে হয় নাই। এবং অর্থাৎ প্রকৃতি আমাকে, অর্থাৎ আল্লাহর রহমত, আল্লাহর যে সৃষ্টি, সেটাই করে। আমরা সূরা রহমানের 6 নম্বর আয়াতের ভিতর দেখি আজ সাজারু আর নাজমু আর সাজারু ইয়াজুদান, কোরআনই বলছে
যে তারকারাজি এবং বৃক্ষরাজি তারা আল্লাহকে সিজদা করে, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। তাহলে সেই গাছ, সেই 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 প্রকৃতিকে সে যে অক্সিজেন উৎপাদন করছে তার প্রতি, সেই জন্যই এটা আমরা সাদাগার মাধ্যমে আমরা যদি গাছ লাগাই, গাছকে রক্ষণাবেক্ষণ করি সেটার থেকে, তাই ওনারশিপ দিয়ে এবং অর্ডিনারি সাদাগার দিয়ে। আর নন মনিটারির ভিতরে আছে, নন মনিটারি তো এটা স্বাভাবিক, ইন্টেলেকচুয়াল, এই যেমন আমি বক্তৃতা দিচ্ছি, কেউ একটা বই লিখছেন, সেই বই পড়ে আরেকজন উপকৃত হচ্ছে, এটার কোনো মনিটারি ভ্যালু নাই, কিন্তু ইন্টেলেকচুয়ালি এই আমরা এই সেবাটা দিচ্ছি, এটাও ইসলামের একটা বড় সাদাকা বা বড় কাজ। আর নন অব্লিগেটিভ ভিতরে আরেকটা আছেন নন অ্যাবসোলুট, সেটা হচ্ছে কর্দে হাসানা দেওয়া বা আরও অন্যান্য কাজগুলো করা, এবং সবচেয়ে বড় হচ্ছে ওয়াকফ, যেটা আমরা করে থাকি। তো সুতরাং এই সিস্টেমটাই, এই সোশ্যাল, দিস ইজ দ্য ওভারভিউ অফ দ্য সোশ্যাল সায়েন্স। এখন আমি পরপর তিনটা জাকাত কীভাবে এসডিজির একটা অন্যতম একটা স্ট্রং একটা অংশ এবং এসডিজি বাস্তবায়নে কাজ করে থাকে, সেটা তো খুব আমরা সবাই জানি। আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের যে ওয়েব পেজ আছে, আমাদের যে কর্মসূচি আছে, সেখানেও এটা খুব স্পষ্ট করে বলা আছে। সেটা হচ্ছে যে জাকাত মানুষের বেসিক নিডসগুলোকে সেগুলোকে মিটাবার জন্যে তাকে দেওয়া হয়, এবং কাদের দেওয়া হবে সেটাও কোরআনে সূরা তওবার 60 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, এবং যারা পাবেন তাদের কি করণীয়, কি কাজ, আর সেগুলো তারা সেখানে এগুলো বলেছেন এবং দেখা গেছে। এবং এইটার থেকেই আস্তে আস্তে মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে এই স্টাডিগুলো এখন উঠে আসছে যে জাকাতের যে একটা বিরাট বিশাল ভূমিকা আছে অ্যাজ এ টুল অফ এসডিজি বাস্তবায়নের যে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, সেটার স্টাডিগুলো কিন্তু এখন বেরিয়ে আসছে আর কি। তো এখন জাকাতের যে কর্মসূচি, তার ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের যে বড় সমস্যা পভার্টি অ্যালিভিয়েশন, পরের এতে পভার্টি অ্যালিভিয়েশন এবং হাঙ্গার, তারপরে হেলথ কেয়ার, ওয়েলবিং, কোয়ালিটি অফ এডুকেশন, এই বিষয়গুলোকেই জাকাত বিশেষভাবে এখানে করেছে। আমরা এখানে যদি লক্ষ্য করি যে দেখি বাজনাজের একটা কথা আছে, আমি এখানে না, বাজনাসের ওখানে একটা হিসেব দেওয়া আছে, আর একটু বলা হচ্ছে, আরও এটি আমরা স্পেসিফিক করেছি, উদাহরণ হিসেবে এনেছি। সেটা এনেছি এই যে জাকাত আছে, ওইটা একটু দেখান, এই চ্যাপ্টারটা দেখান। হ্যাঁ, জাকাত হ্যাজ এ স্ট্রং রিলেশন টু এসডিজি। আমরা এখানে বলছি যে জাকাত ইজ অ্যান এন্টায়ারলি নিউট্রাল ইনস্টিটিউশন টু জেন্ডার। জাকাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার জেন্ডারের যে একটা বড় টার্গেট আছে, এসডিজির একটা লক্ষ্য আছে, জাকাত কিন্তু কোনো জেন্ডারকে বা কাউকে, শুধু মহিলাদেরকে বা শুধু এরকম ধরনের না। আর একটা আছে, ইট কুড বি পেইড অ্যান্ড রিকভার্ড বাই দি বোথ উইমেন অ্যান্ড মেন বেসড অন দি ইসলামিক ইনজাংশনস অন জাকাত দ্যাট ডু নট প্রিভিলেজ one gender over another if being equal in the financial circumstances. তারপর জাকাত can also play a vital role in economic growth by increasing the income of poor people, improving their consumption. তারপর জাকাত ফান্ডস ক্রিয়েট, আচ্ছা, অ্যাজ এ ফর্মাল ইনস্টিটিউশনস, এখানে আমরা দুটো প্রতিষ্ঠানের উদাহরণ দিয়েছি, বলতে চেয়েছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে বাজনাস আর একটা বাংলাদেশের সিজিডিএম, যে কিভাবে জাকাত একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে, মানে ব্যবস্থা হচ্ছে। থ্রু দ্য জাকাত ইনস্টিটিউশন ইন ইন্দোনেশিয়া, বাজনাস ইন্ট্রোডিউসেস প্রোগ্রামস দ্যাট অলওয়েজ অ্যাড্রেস 5 মেন ফিল্ডস: সোশ্যাল সেক্টর, এডুকেশন, ইকোনমি, হেলথ অ্যান্ড দাওয়া. Increasing zakat contribution through this formal way can empower the country and alleviate poverty and inequality and advocate for SDGs. In Indonesia's case, zakat operates positively to achieve the SDGs in almost every country in the Muslim world. আমাদের বাংলাদেশের Center for Zakat Management is also a pro-poor social enterprise aiming at promoting the obligation of zakat ordained by Allah subhanahu wa ta'ala as an economic tool for bringing prosperity to the needy people. With a view of institutionalizing zakat management, CGDM works for mobilization and effective distribution of zakat
in an organized and planned manner. এখন আমরা আমাদের সিজিডিএম এর কয়েকটা কর্মসূচির কথা আমি খুব সংক্ষেপে বলে যাব। একটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামটাই হচ্ছে লাইভলিহুড প্রোগ্রাম, জীবিকা যেটা আমরা বলি। এটা আমরা সবাই জানি যে আমাদের কর্পোরেট হাউসগুলো বা যারা আমাদেরকে জায়গা দিচ্ছেন সেইটাকে আমরা একটা প্রকল্প বানিয়ে 500 ফ্যামিলির মধ্যে আপনার এই 3.5 কোটি টাকার মতো টাকাকে আমরা কি সুন্দর একটা সিস্টেমের ভিতর দিয়ে করছি। 2 কোটি টাকা দিচ্ছি আমরা তাদেরকে, ফ্যামিলি ক্লাস্টার সিস্টেম করে তাদের কাছে নগদ দিচ্ছি তাদের নিজেদের ব্যবসা সিস্টেম করার জন্য কোঅপারেটিভ সিস্টেমে। বাকি 1.5 কোটি টাকাকে আমরা 2টা ভাগ করে কিছু দিচ্ছি প্রি প্রাইমারি স্কুল করার জন্য ওই 500 ফ্যামিলির বাচ্চাদের শেখানোর জন্যে। এবং এরপরে হচ্ছে যে তাদের স্বাস্থ্য কেন্দ্র আমরা ফেরদৌসি যে স্বাস্থ্য কেন্দ্র করে দিচ্ছি, তাতে ওদের চিকিৎসার হচ্ছে। এর সাথে আমরা আরও বেশি উপরে লেভেলে এসে যদি ওই যাদের অসুখ খুব বেশি বা বড় বা রেফার হচ্ছে, তখন আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে বড় বড় হাসপাতালগুলোর সাথে আমাদের যোগাযোগ করা আছে, সেখানে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা কাউকে লেফট বিহাইন্ড করছি না। হ্যাঁ, আর একটা হচ্ছে এডুকেশনের ব্যাপারেও তাই, ওখানে প্রি প্রাইমারি স্কুল করে দিয়ে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিয়ে তারপরে তাদের থেকে যারা ভালো, যারা কম্পিটিশনে ভালো কিছু করতে পারবে, তাদের জন্য আমরা ঢাকায় এবং বাংলাদেশের বেশ কয়েক জায়গায় আমরা নিজেরা স্কুল করেছি এবং এরপর পর আরও হায়ার এডুকেশনের ব্যবস্থা করেছি। অর্থাৎ মানুষের যে 3টা মৌলিক, তার খাদ্য, তার স্বাস্থ্য এবং তার শিক্ষা, এই 500 ফ্যামিলিকে এদের সকলকে দেওয়ার একটা ব্যবস্থা একটা প্রকল্পের মাধ্যমে হয়ে যাচ্ছে। এবং এই আজকে ডক্টর হোসেন জিল্লুর রহমান সাহেব আমাদের এই ধরনের একটা প্রকল্প চিটাগাংয়ের মহড়াতে যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পটি তারা 5 বছর পরে স্টাডি করে তিনি নিরপেক্ষ নির্মোহ মূল্যায়ন করে দেখিয়েছেন যে যারা একসময় জাকাত নিত, জাকাত প্রাপক ছিল, তাদের মধ্যে মাশাআল্লাহ কয়েকজন তারা এখন জাকাত দাতা হয়ে গেছে। যারা 20,000 টাকা মূল নিয়েছিলেন প্রজেক্টের থেকে, তারা যারা পেয়েছিলেন তাদের সেই পুঁজি কারো 43,000 টাকা পর্যন্ত হয়ে গেছে। কারণ এটা সিস্টেম হচ্ছে যে তুমি এখান থেকে ব্যয় করবে, ব্যবসা করবে, ব্যবসা করে 80% বা 90% তুমি ব্যয় করবে, বাকি 10% বা 20% এটা আমাদের ফর্মুলা করে বলে দেওয়া আছে, ওটা সিড মানিতে আসবে আবার। অর্থাৎ ওই টাকা কিন্তু বাড়তেছে, কমে যাচ্ছে না। ওভার দি ইয়ার ইনফ্লেশনে যে টাকার ভ্যালু কমে যাওয়ার যে ব্যাপারটা, সেটাকে ওইভাবে করে ওই টাকাটা বেড়ে যাচ্ছে। শিক্ষার উন্নতি হচ্ছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ফ্যামিলিগুলো হচ্ছে। এইটাকেই আমরা রেপ্লিকেট করে সারা বাংলাদেশে এখন কত মোট আমাদের 20টা না কটা জীবিকা, আমরা সরি আমি সংখ্যা কম বলছি, 20 আমাদের শেষ হয়েছে এবং আমাদের অনগোয়িং চলছে। এবং আমাদের ইভেন আমরা ওই জাকাত প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরও সেখানে জিআরও বা আরও অন্য সিস্টেম করে আমরা ওইটাকে কন্টিনিউ করার ব্যবস্থা রেখেছি আর কি। আমাদের আর একটা বড় প্রোগ্রাম হচ্ছে ইনসানিয়াত ইমার্জেন্সি সাপোর্ট। এই যে যারা জীবিকা প্রকল্পের ভিতরে আছে বা আছে, এছাড়াও বাইরের কোনো লোক তার যদি হঠাৎ ইমার্জেন্সি, কারণ আমাদের দেশে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, নানান ধরনের দুর্ঘটনা, নানান ধরনের বিষয় ঘটতে পারে, অসুস্থতার কারণ ঘটতে পারে, তারা হয়তো আমাদের জীবিকা প্রকল্পের ভিতরে না, কিন্তু তারাও এরকম ধরনের কেউ, তাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই ইনসানিয়াত প্রকল্প এবং এখানে আমরা হেল্প করছি। আমাদের আর একটা প্রকল্পের নাম হচ্ছে মুদারিব এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার কে কীভাবে করবে তাদেরকে টেকনিক্যাল নলেজ নো হাউ দেওয়া, সাজেস্ট করা, এই বিষয়টাও আমাদের আরেকটা প্রোগ্রাম। আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে নৈপুণ্য বিকাশ, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম। কীভাবে তারা আরও বেশি সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কাজ করতে পারে, অর্থাৎ তাদেরকে কর্মক্ষম করে তোলা যায়, সেই ব্যবস্থা দেওয়ার জন্যে। এরপর ফেরদৌসি হেলথ কেয়ার প্রোগ্রাম, সেটা আমি বলেছি আগেই। আরেকটা আছে গুলবাগিচা প্রি প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, সেটাও আমরা বলেছি আগে। আরেকটা হচ্ছে আমাদের জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম, প্রজেক্টের ভিতরে না বা ওই হতদরিদ্র ওই 500 ফ্যামিলির অংশ না, কিন্তু বাইরের যারা হায়ার স্টাডি করছে, বিশেষ করে আমরা এখন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদেরকে আমরা, যারা খুব মেরিটোরিয়াস বাট দরিদ্র এবং করতে পারছে না, তারা টিউশনি করছে বা নানান কষ্ট করে পড়াশুনো করছে, তাদেরকে একটা প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে সিলেক্ট করি, আমরা জিনিয়াস স্কলারশিপ দেই
তাদেরকে একই সাথে তারা কিভাবে ভবিষ্যতে চাকরি পাবে বা কী করবে, এই জন্যে আমরা আলাদা আলাদা বিশেষ বক্তৃতার ব্যবস্থা করি, তাদেরকে অ্যাডভাইস করি, করে এই জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম দিয়ে আমরা কিন্তু সমাজে একটা উচ্চ মার্গের ভালো ধরনের শিক্ষিত লোক সৃষ্টির চেষ্টা করছি। আমাদের অন্যতম কর্মসূচি দাওয়া প্রোগ্রাম, এই যে আজকে আমরা দুদিন ধরে যে জাকাত ফেয়ার করছি, আমাদের পাবলিকেশন আছে, আমরা মানুষের কাছে জাকাতের ব্যবস্থাপনাকে আরও সহজভাবে তোলার, জাকাত প্রদানের পদ্ধতিকে সহজ করে তোলার, এটা কিভাবে কোথায় ভালোভাবে ব্যবহার করা যাবে সেগুলোর ব্যবস্থা করা, এগুলো আমাদের কাজ। সরি, এরপরে 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 দেখো এই এটা আমার এটা শুধু মেলে নেই প্রয়োজন, এই হ্যাঁ এটাই। এরপরে আমরা অক্ষ সম্পর্কে বলছি। এখানে দেখেন এই ডায়াগ্রামের ভিতরে এখানে খুব স্পষ্টই আজকে সারা বিশ্বে বড় বড় দেশের শিক্ষার, স্বাস্থ্যের উন্নতির জন্য যেসব প্রতিষ্ঠান হওয়া দরকার, থাকা দরকার, সেগুলো অতীতে কিন্তু খোলাফায়ে রাশিদিনের যুগে বা তারও পরবর্তীকালেও এগুলো কিন্তু সবই কিন্তু ওয়াকফের ফান্ড থেকেই কিন্তু তৈরি হয়েছে, চেষ্টা করেছে। কারণ এটা ঠিক, রাষ্ট্র ব্যবস্থাপনায় রাষ্ট্র নিজে সব কিছু করতে পারে না, তার তার সিস্টেমের যে গোলযোগ, যে সমস্ত সমস্যা, তো এগুলো ধনবান ব্যক্তিরা যারা মারা যাওয়ার সময় বা তাদের সম্পত্তির কিছু অংশ তারা অক্ষ করে দেন, দিয়ে তারা ওসিয়ত করে যান, যেটা করেন সেটা সেইভাবে করা হয়। ওয়াকফের কিন্তু এই বিরাট ভূমিকা আছে। এবং ওয়াকফের ফান্ডের করে ওয়াকফের গোল, মানে এসডিজির যেসব গোল, সেই গোলের ভিতরে দেখা গেছে যে অন্তত 10টা গোলের একটা সংশ্লিষ্টতা কিন্তু এই ওয়াকফ ফান্ডের আছে, এবং এর একটা বড় একটা সোর্স অফ এর ভিতরে। সেই জন্যেই আমরা বলছি যে পরেরটাই, ওয়াকফ টু কন্টিনিউ কনভার্জেন্স উইথ এসডিজি। এসডিজির সাথে ওয়াকফের যে বিরাট সম্পর্ক, এসডিজির সেটার ব্যাপারে যেমন ইনস্টিটিউশন অফ ওয়াকফ হ্যাড হিস্টোরিক্যালি হেল্পড অ্যান্ড ইজ স্টিল বিং ইউজ টু প্রোভাইড দি লিস্টেড গোলস ইন দ্য এসডিজিস অ্যান্ড ইভেন মোর দ্যান দোজ ইন মুসলিম কমিউনিটিস। আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছেন, আমরা দেখছি এখানে বাংলাদেশে এখন ক্যাশ ওয়াকফ কিন্তু খুব ক্রমান্বয়ে খুব জনপ্রিয় হয়ে উঠছে। কারণ ওই আমাদের যে ট্র্যাডিশনাল 1932 সালের ওয়াকফ আইন বা তার পরবর্তীকালে যা করা হয়েছে, তাতে যে মোয়াল্লেম সিস্টেম বা ওয়াকফ দিয়ে সেখানে মানুষ জমি জমা দিয়ে রেখে দিয়ে ওসিয়ত রেখে দিয়ে দেখা যাচ্ছে যে সেই ওসিয়ত শেষ পর্যন্ত ওই কাগজটা ময়লা ধুলো পুড়ে কোথায় চলে গেছে। আর ওই যে ওয়াকফ যে বোর্ড, আমরা নিজেরাও সরকারি কর্মকর্তা হিসেবে বলছি, এমনি ওই আসলে হয় না, ওইভাবে ঠিকমতো মেনটেন হয় না বা হয় না, এবং ওর ভিতরে নানান ধরনের পোকামাকড় ঢুকে গেছে আর কি। তো ফলে মোয়াল্লেম সিস্টেম, এবং মোয়াল্লেম তো একজন মানুষ, সেই মানুষের মৌলিক মূল্যবোধ, তার নৈতিকতার জ্ঞান, চিন্তা, দায়িত্ববোধ, এগুলোরও অনেক ডেগ্রেডেশন হয়েছে আর কি। তো সেই সবের জন্যেই ক্রমান্বয়ে বরং এটা দেখা যাচ্ছে যে মানুষ তার সম্পত্তি লিখে দিয়ে যেয়ে তারপরে কি হবে সেটা দেখার যে অনিশ্চয়তা, যে অবস্থা, তার থেকে বরং ওইটাকে মানিটাইজ করে ক্যাশ টাকা দিয়ে ব্যাংকে যদি রাখা হয়, একটা ওসিয়তনামা দিয়ে যে এই টাকায় এই ব্যাংক, এই বোর্ড যতদিন থাকবেন আপনারাই এর মোয়াল্লেম। এই যে আমাদের একজন মোয়াল্লেম জেনারেল ছিলেন, উনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এই মোয়াল্লেম জেনারেল ব্যাংকের কাছে এই দায়িত্বটা আমরা দিয়ে ওই লোক নিশ্চিত থাকেন, ওখানে লেখা থাকে সব কিছুই, যে আমার এই টাকার থেকে যা আয় হবে সেইটা আপনি অমুক অমুকরে দেবেন। এমনকি ওখানে এর সত্ত্বেও লেখার সিস্টেম আছে যে কোনো সময় আমার জেনারেশনের কেউ যদি দরিদ্র হয়ে যায় বা তাদের লাগে, তাকেও এখান থেকে দিতে পারবেন। কারণ আমরা টাকা পয়সা সঞ্চয় করি কেন, যে আমার নেক্সট জেনারেশন যেন ভালো থাকে, তারপরের জেনারেশন যেন ভালো থাকে। কিন্তু আমি টাকাগুলো সব তারা দিয়ে গেলাম, তারপরে দেখা গেল যে তারা সাহায্য পাচ্ছে না বা হচ্ছে না, তো এটা হবে না। তো এই সবগুলো ক্যাশ ওয়াকফ কিন্তু বেশ, যা আমাদের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকেও আমরা ক্যাশ ওয়াকফ এটার একটা স্কিম আমরা চালু করেছি। আমরা সকলকে আহ্বান জানিয়েছি যে যাতে তাড়াতাড়ি এটা দ্রুত করা যায়। এবং আমি মনে করি এই সব বিষয়গুলোকে বেরিয়ে আনার জন্যই আমাদের নানান গবেষণা চলছে। এখানে ডক্টর কবির হাসান আছেন, আজকে সকালের অধিবেশনে তিনি নানান ধরনের স্টাডি করে পটেনশিয়ালিটি, কোথায় কোথায় পটেনশিয়ালিটি আছে সেগুলো আমরা স্টাডি করছি বা দেখানো হয়েছে, এবং সেটা দিকেই তারা এটা করছে। আমি শেষ করছি, অল্প আছে। ঠিক আছে। তো তারপরে আমরা অলরেডি এটা বলেছি যে 17টা এসডিজির মধ্যে 9টা এসডিজি আইএসএফ এর সাথে সরাসরি জড়িত, আর
এখন আমি শেষ পর্যায়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা দেখছি এই যে ইসলামিক ফাইন্যান্সের এই যে উপকারিতা উপযোগিতাটা এসডিজির সাথে জড়িত, এই বিষয়টা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব অর্থ ব্যবস্থা, তাদের দৃষ্টিতে এটা আসছে, তারা এটা করছে। আমরা এখানে 3টা ঘটনার কথা বলছি। যেমন একটা ইন্টারন্যাশনাল ডায়ালগ হয়েছিল, সেখানে আমাদের সিও মহোদয় কয়েকটা জয়েন করেছিলেন। ভার্চুয়াল তারা সেমিনার করেছিলেন নভেম্বর 2021 সালে, এবং সেটা ইউএন ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইউনিটার তারা এটা করেছিলেন। তারা বিশ্বের সেরা পণ্ডিত, সেরা বিষয়ক, চিন্তাশীল, চিন্তাবিদ তাদেরকে ডেকে একটা বিরাট গোল টেবিল তারা করেছিলেন, ইন্টারন্যাশনাল ডায়ালগ করেছিলেন। সেখানে আমি শুধু এইটুকু কোট করছি, রোলা দাসতি, যিনি এক্সিকিউটিভ সেক্রেটারি অফ দ্য ইউএন ইকোনমিক সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, তিনি বলেছিলেন, as we seek to overcome financial constraints, funding shortfalls and financing inequalities, we believe that Islamic social financing itself, built on the principles of fairness and justice, can open pathways to stimulate economic activity, promote social welfare, financial inclusion and etc. অর্থাৎ জাতিসংঘের সর্বোচ্চ পর্যায় থেকেও এই বিষয়টা এখন অনুধাবনে এসছে, এবং এখানে জাতিসংঘের প্রতিনিধি, ইউএনভির প্রতিনিধি আসাদুজ্জামান সাহেব এখানে আছেন, তিনি জানেন তার প্রতিষ্ঠান কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্টভাবে এগোচ্ছে। আর একটা জিনিস আমরা দেখলাম, ইউনাইটেড নেশনস এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারা সকলে মিলে একটা হাই লেভেল ইভেন্ট করেছিলেন, ইন্টারন্যাশনাল ডায়ালগ অন দি রোল অফ ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সিং ইন অ্যাচিভিং এসডিজিস। সেখানেও ইসলামিক ব্যাংক তাদের যে বন্দর হিজ্জার, তার বক্তব্যের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এর ভিতরেও অনেক উপকার, অনেক কিছু তারা লক্ষ্য করেছেন। সবশেষে আমি উল্লেখ করছি যে ডিসেম্বর 1, 2020 ওএসিডি ডেভেলপমেন্ট কোঅপারেশন ডাইরেক্টরেট তারা নিজেরাও একটা সেমিনার করেছিলেন, এবং সেটার উদ্দেশ্য অবশ্য ছিল যে আরব দেশগুলো কিভাবে এই এসডিজি গোলগুলো তাদের ক্ষেত্রে কীভাবে তারা ফাইন্যান্স করতে পারে। অর্থাৎ একথা বলা হচ্ছেই যে শুধু আজকে একটা জায়গায় না, সারা নানান দৃষ্টিকোণ থেকে ইসলামিক ফাইন্যান্সের পটেনশিয়ালিটি, উপকারিতা, তার কার্যকারিতা কীভাবে বৃদ্ধি করা যায়, সেগুলোর জন্য কিন্তু চেষ্টা চলছে। আমরা আশা করব যে ইসলামিক ফাইন্যান্সের যে ভূমিকা, বিশেষ করে এসডিজি গোলগুলোর অ্যাচিভ করার ক্ষেত্রে, সেগুলোকে আরও বেশি অর্থবহ হবে, আরও বেশি চিন্তার খোরাক যোগাবে, এবং আরও বেশি চেষ্টা প্রচেষ্টা বাস্তবায়নের আরও বেশি ঐকান্তিকতা প্রকাশ পাবে। এবং সেটাই তাহলেই আমাদের আজকের এই জাকাত ফেয়ারের এই রাউন্ড টেবল আয়োজন বা এইখান থেকে আমরা সেই উপকারিতাটা পাবো। আল্লাহ আমাদের সকলকে সহায় হন। সকলকে সালাম জানিয়ে আমার প্রেজেন্টেশন আপাতত শেষ করছি। Thank you very much, Dr. Banjid. It was a very good detailed information. That could be a good beginning for the discussion that we will have. I will now, thank you very much. Everybody here were benefited by your discussion. As the program rolls on, we will come to know more about things, and it will be a good discussion at the end of the day. Now, may I request Dr. Kabir Hassan, Professor Kabir Hassan, who would like to give your insights about Islamic finance as a means to address the SDG goals. Thank you very much. And over to Dr. Hassan. Can I share some slides? Can you do it in 15 minutes? Is it okay? Yeah, it will be Is like it okay? Because we have other panelists and people who will be joining. We have, let me acknowledge the joining of Dr. Hussain Zillur Rahman, Dr. Saleh, ex-governor Bangladesh Bank, Dr. Zillur Rahman, Hussain Zillur Rahman, he is very much part of CZM. He has had huge research done, one of the great advisors, and very supportive. His results were really eye-opening, and he is now also associated with DRAG, the largest NGO in the world. He is the chairman there. Dr. Salahuddin, you are welcome, and I also came to know that Salahuddin Qasim Khan has also joined. So all of you are welcome to this discussion. Thank you. Over to Dr. Kabir Hassan, the 15 minutes today. Thank you. Let me share my
disable me. Can you have it? You have to enable me. Share. You see my slides? This thing? Okay. Bismillahirrahmanirrahim. Thank you, Mr. Chairman. I just want to say a few things about, first of all, Majid Bhai, thank you for very detailed presentation. If you look at Islamic finance, it's a sort of a holistic ecosystem. Now, in Islamic finance, when you mobilize resources, there are two parts to this. One is Islamic commercial finance, those we already know, and a lot of criticism, Islamic banking, whether it's a riba, not riba, and so on. Now, those formal financial institutions, you have to remember, in the Quran, Allah has forbidden riba but permitted trade, but Allah nowhere has said that give me a bank. So this is our human invention, but we have made an original sin when we adopted a conventional banking, fractional reserve banking model in order to implement Islamic banking principles. And these two models are fundamentally not compatible with each other. So the credit creation process, the whole idea or the criticism, the Islamic bank ঘুরায় খায় সরাসরি খায় না ব্যাপারটা is not exactly like this. Yes, Islamic bank, whatever it does, form-wise, it's not violating the Sharia, the letter, but the spirit probably is missing. So if you go to Islamic bank right now, I mean, if you are a young entrepreneur and you're the chairman, I will not give you a single penny. But if you like conventional bank, Islamic bank is also catering the big corporate houses. The so-called, the value-based system is pretty much absent. But we are also making a mistake. We are asking too much from Islamic bank. Bank itself cannot do more than what it is doing because it has a fiduciary responsibility. It is providing transaction service as a public good service. So let Islamic bank be a bank. So when you talk about the mobilizing resources, you have the corporation, like Center for Zakat Management, you have the high net individuals. I know a lot of individuals give their Zakat money to CGDM to mobilize it. Then you have affluent, upper middle class. Then you have all the Islamic financial institutions. And also we have Sukuk introduced in Bangladesh. We have equity funding. But there's a gap there. Whenever the gap, how can we minimize this gap? And that's where the Islamic social finance come in. So lower middle class, we can use microfinance and micro-takaful. But when you come to hardcore poor, there we can bring the zakat, we can bring awqaf, we can bring sadaqah and qardul hasan. Now today we are talking about the zakat and CGM, that is its mandate, but hopefully CGM can really bring, to bring the Islamic social finance holistic way. They can bring microfinance if they can, if the mandate allows, sadaqah and qardul hasan. Now, when we talk about the modeling perspective, as has been said by Dr. Abdul Majid, so there are Islamic social business type 1 and type 2. When I say type 1, you have the Islamic microfinance, you have the qardul hasan, and the main objective is to reducing poverty. And the Islamic social finance type 2, you have the zakat individually or organization or through the government. You have the waqf, it can be given by individual, or the government also can donate the land for certain perspective. And the sadaqah, the whole purpose here, the solving the social problems, very nicely put by Dr. Abdul Majid. And ultimately, the final goal is the social inequality should be alleviated. Now, when you talk about these SDG goals, there are 2.5 trillion of the UNCTAD report each year investment gap that is needed. And for Bangladesh,
requires an additional investment up to 94 billion annually to achieve the sustainable development goals according to a world estimate. So it's a lot of money. We are only 400 billion economy, and if you need almost $100 billion each year, that is not possible for the government to come up with. So what do you do? That's why you need to really combine the Islamic social finance together in order to achieve this. But Islamic finance can really achieve all the 17 goals, and it has these tools. So there are, actually this is a study done by Islamic Development Bank. What it did, it categorized all the 17 goals into 3 different categories. The first category is financing for infrastructure development. So that can, under this, there are 8 SDG goals can be put in. I have put it there, all the numbering there, and how you can achieve it. Of course, you can use syndicated financing, Sukuk program, and so on. This, this safe water project that has been started by the government of Bangladesh through Sukuk, so that's an example. Then you have the finance for social development. 6 SDG goals can fall under this thing, and you can use the Islamic social and financial inclusion. Zakat can be used, Waqf can be used, Islamic microfinance can be used. And finally, financing to promote innovation in achieving efficiency. 6 SDG goals can fall under this thing, and you can use Islamic private equity, which is very much absent, venture capital, we do not see, even in conventional sense in our country. You have the equity financing, crowdfunding. That's another way of mobilizing resources. Now, so these SDG goals are achievable. Now I want to just shed light specifically 2 or 3 where Zakat can play a direct role. So ending poverty is 1. I think it's SDG goal 1. The Zakat can be, again, you know that Zakat should be given for, on a yearly basis, and you have to give the full ownership to the Zakat receiver, and the Zakat receiver can use this for consumption purposes, and or he can use this fund in order to develop the income earning resources, but you have to give that money to the Zakat receiver. Now, Zakat can achieve the redistribution objectives more effectively and consistently, since wealth fluctuates much less than income or the business cycle. And Zakat system has an inbuilt mechanism to reach the right targets in terms of Zakat collection and disbursement, and the accumulated wealth can be much more than the single period income, especially in high net worth individual society. So, and we have spent a lot of time how Zakat can be used to, in order to achieve different things. The second one, zero hunger. FAO reports that there are approximately 800 million people who suffer from hunger and are food insecure. If only 70% of the people in the country can afford to pay the market price of food, then for whom should the food be promoted or produced? The 70% of those who can afford, or the 100%? The answer by market economy, where price mechanism reigns supreme, is that it is quite possible to have market equilibrium at a price where only 70% non-poor could afford food and 30% remain unserved and unfed unless they get charity or government support. So the distribution of resources is vital to enhance income as well as capacity to earn sustainable incomes. Now, FAO estimates the food per capita availability has increased in 1970s, but still close to 800 million people suffer from hunger. Unfettered capitalism results in unmet needs as well as unused resources. Zakat helps in wealth transfer as well as wealth circulation in real economy to enhance employment of labor and non-labor resources and provide sustainable incomes to the poor. And Zakat could help in providing income support to the poor people who are food insecure due to lower and unsustainable incomes. Now, reducing inequality, Oxfam reports that 8 individual persons have as much wealth as bottom 50% of the entire global population.
Their combined wealth is 426.2 billion as of end 2016. There must be an update now of this thing, and you will see the situation even worse nowadays. As per the World Bank, there are 767 million people below the poverty line of $1.90 per day. It means that the poverty gap is about $531.9 billion per year. Now, nearly, then Zakat can also attack the good health and well-being. Nearly 50% of the people living in extreme poverty are 18 years old or younger. A significant portion of our global population would not have a fair start to achieve socioeconomic mobility. Proper nourishment, basic medicine, and vaccinations are necessary to avoid ill health, stunning, and loss of capacities for independent, productive living in adulthood. Unless effective redistribution happens, the purchasing power cannot be enhanced, which is vital to afford even the basic necessities today, such as food, water, and medicine. Quality education, vital goal for achieving permanent poverty exit, enhancement of skills and capacities, and to ensure upward social mobility. The financial institution can come to rescue once the people are able to hold enough assets and skills for enterprise. But much before that, even before it can go to financial institution, people require survival and human capital development in the early stage of life. Effective administration and management of the Zakat funds can help in scaling up the benefits in terms of strengthening institutions to create synergistic effects. I believe my computer is out of power, and I want to stop here, Mr. Chairman. News that it is so, because, but I thought that you have actually addressed the very core issues, and thank you very much. I can quite understand the dilemma you have about the Islamic banking, but this is an issue I would not like to lock in. We have very respected dignitaries waiting to talk. I will want to now request Dr. Hussain Zillur Rahman, if you are there, sir. I would like you, actually an insight from you in the beginning would have been more helpful to carry on the discussion, but it is never, you see, better never, it's better at least you are late than never. So I would request you to please throw your light on these issues. And sir, I can see you, and please start with the deliberation. We have a time constraint. I have given too much time to Dr. Majid. I shouldn't have, but anyway, he is the keynote speaker. But sir, Amar, you can definitely sum up your discussion in 10 minutes. Should be fine. Thank you, sir. No, I mean, I'm very ruthless about time. Okay, sir. Thank you. Hello, sir. Can you, sir? We are not listening to you. A second. Is that so? I see myself unmuted, কিন্তু শোনা যাচ্ছে? Thank you. শোনা যাচ্ছে? যাচ্ছে, sir. Thank you. আচ্ছা. Okay. Thank you. All right. So I'll make some brief comments. Not just on one paper alone, but on the topic itself, Dr. Mujib's presentation and Dr. Kabir's presentation, and the opening remarks by Dr. Ayub Mia and yourself, Chair. First of all, Islamic finance, I think, if we're talking in relation to SDGs, important point to make at the very beginning is that Islamic finance in its very nature, Zakat, to take one example, is aligned to the SDG purposes all across. So there is a very important alignment there. The second point is, you always very where does the money come from? But this is a type of source, a tap, which is always active, because it's not related to any particular. It's like
religious duty. And religious duty does not come into operation at particular points. It is also life that is there as long as you live. So it's a type of source, financial source, which is always active. And that's a strength we need to realize and leverage, how we utilize this always active source. Of course, there is great problems of, mobilizing the beyond the bilateral transaction, an individual giving the zakat to another individual. Beyond that bilateral transaction, we are also talking of more organized transactions. And there are, of course, many process challenges, which CZM, through his own work, has really made many innovations. I would like both, I think the paper is also mentioned, but I think the Islamic world as a whole, not just Islamic social finance, Islamic world as a whole, vis-a-vis SDGs, can really contribute by, the SDGs are like the big ticket headlines: education, health, poverty, hunger, water, sanitation. These are the big ticket headlines. But the real challenge is to identify the specific tasks. We mentioned quality education. Dr. Kabir mentioned quality education. How exactly do you do that? Is it by building a more beautiful building, or by expanding the scholarships? Or is it, for example, by better training of teachers? And better meaning reinventing those quality training content. So what I'm saying is that in each of the SDG arena, there is a huge challenge. And Islamic finance and Islamic world should come in, not just that we have another source of finance, but we also have an active mind in trying to understand where this finance is to be utilized. I mean, these CZM projects that I evaluated in Chittagong, there was a key issue that the money is there, how do you make the utilization in a manner in which it really is much more impactful. So I think that is a very important issue. And in all this talk of finance, I think it is very, very important at the end of the day. Why does even now bilateral transactions related to zakat in a way predominate over more organized transactions? Because at the end of the day, it's not just you are giving the money. Yes, I am giving the money, but I am also having that ethical responsibility to ensure that this money is, impacting and therefore this ethical monitoring of the implementation process. I want to emphasize this word ethical monitoring is so important, because much of our development work is suffering not because of lack of the money, but because of this ethical monitoring. And therefore the outcomes are not so much suboptimal from what we wanted. I'll end with three quick comments, very quick comments. One is that I think, and Dr. Ayubni, I've told them earlier also, I think there is still in the global discourse level, there is opportunity to further at the global discourse level to project some newer philosophical ideas. Financial inclusion, we are all into that theme. But I think zakat and the work that Islam has done, I see that no, we have moved one step beyond. It's not financial inclusion alone. It's financial empowerment. Inclusion can be passive. You're just a client. Empowerment is that access to that finance has also empowered this recipient to really graduate and then even become a donor himself or herself.
So I think there is still opportunity, and the conceptual issue here, for example, microfinance is based on access to credit, but the zakat-based CZM type projects is really it's a different type. It's not access to credit per se. It is access to capital, which is a different type of access. And these are, I think, important issues to keep in mind. And I'll end on one, I would say almost a plea to myself and to everyone around, that both COVID and climate change is also teaching us that, yes, we must get rid of poverty, we must get rid of inequality and all that. But beyond the ideas of inequality, etc., there is a collective idea about sustainable lifestyles. In a poor person is given a support, his or her children go into school, become, now have moved out of poverty. But if they embrace very wasteful lifestyle, then at the end of the day, there is a problem which is remaining. So how do we, as we are trying to improve people's life, how do we also impact on their mind about the need to embrace sustainable lifestyles? And for that, I think we can go back to Islam, we can go back to our teachings to understand what is a sustainable lifestyle. I'll stop there. Thank you. What you said very briefly is amazing, actually, such as, anyway, I will have a small narrative about the discussion. I really was thrilled by the last 3 points that you have said, that is not financial inclusion, but financial empowerment, access, not to credit, but access to capital, and that COVID and climate change has taught us the collective efforts to sustain in this world and embrace sustainability. Very good points. Thank you, sir, very much for your inputs. Can I now move on to Dr. Saleh, former governor of Bangladesh Bank. Over to Dr. Saleh. Thank you. Thank you. Dr. Saleh. স্যার আপনার ভিডিওটা একটু ওপেন করবেন স্যার ডক্টর সালেহ স্যার আপনার ভিডিও একটু ওপেন করেন স্যার Yes, we can get your site now. Thank you, sir. স্যার আপনি আপনার ফোনটা আনমিউট করেন আনমিউট তো করা আছে আমার দিক থেকে হ্যাঁ এখন শোনা যাচ্ছে বোধহয় শুনতে পাচ্ছেন কাছে নিয়ে বলেন স্যার শোনা যাচ্ছে এবার হ্যাঁ স্যার আচ্ছা আমি সংক্ষেপে করি কারণ প্রথমত যে টপিকটা যেটা আজকে ডক্টর মজিদ কিনোট পেপার ধরে ডক্টর কবির হাসান সাপ্লিমেন্ট করে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স আমি ইন্টারপ্রেট করি এটা এবার খুব ফোকাস যদি বলি আমরা ইসলামিক ফাইন্যান্স ফর সোশ্যাল পারপাসেস অর সোশ্যাল সার্ভিস ইসলামিক ফাইন্যান্স কিন্তু অন্য কমার্শিয়াল ইস্যু হতে পারে অনেক কিছু সেদিকে আমরা যাচ্ছি না ডক্টর মজিদও কিন্তু সেই দিকটা ধান নেয় উনি ইসলামিক ফাইন্যান্স ফর সোশ্যাল বিজনেস এখন এখানে যদি আমরা দেখি যে ইসলামের যেটা তিনটা একটা কুইক সোর্সেস গুলো আমরা জানি যাকাত সাদাকা আর ওয়াকফ এইখান থেকে আমরা টাকা আহরণ করতে পারি এবং ইসলামিক মানে বিভিন্ন কাজে যে আপনার 17টা গোল আছে সেই গোলগুলো ব্যাপারে অ্যাচিভ করা 2030-এর মধ্যে আমরা করতে পারবো প্রথম আমার যেটা ইস্যু অবজারভেশন হলো 17টা গোলের একেবারে পুরোপুরি একেবারে সমভাবে অ্যাচিভ করবো এটা কিন্তু আমার মনে হয় এখানে প্রায়োরিটাইজ করতে হবে বিশেষ করে বাংলাদেশ তো মিড টার্ম একটা রিভিউ হয়েছে বাংলাদেশে কোন কোন জায়গায় একটু দুর্বল পভার্টি এলিভেশন আছে জেন্ডার ব্যাপারটা কিছুটা দুর্বলতা আছে ক্লাইমেটের এখানে আমাদের দুর্বলতা আছে আমাদের শেয়ার্ড গোল তবে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এগুলিকে আমাদের কিন্তু দুর্বলতা আছে বেশ
এসডিজি গোলগুলো, অর্থাৎ সেইগুলোকে প্রায়োরিটাইজ করে আমাদের সেখানে ফাইনাল দেওয়া হবে। এখন এই যে আমি ডক্টর কবির হাসান এবং ডক্টর জিল্লুর রহমানের সাথে একটা জিনিস আমি হিন্ট পেলাম, একটা হলো যে ইসলামিক ফাইন্যান্সের যে তিনটা সোর্স, এইগুলোর দিয়ে যদি এককালীন কাউকে অর্থ দেন, মানে যেটা যা সাধারণ দারিদ্র লেভেল থেকে উপরে চলে, সেটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি মিনিংফুল। আপনার সাস্টেইনেবল যদি লোকটাকে যদি আপনি একেবারে পার্মানেন্টলি দারিদ্র রেখা থেকে উপরে উঠাতে চান, দেন you have to think about financial modalities also. সেই জন্য ডক্টর কবির হোসেন যেটা বললেন যে এখনো ধরুন জাকাত থেকে আপনি টাকা আদায় করছেন, বা সে সাদাকাত থেকে টাকা আদায় করলেন, বা একজন একটা ওয়াক্ফ করে দিল অনেক সম্পত্তি বা রিয়েল অ্যাসেট থেকে, সেইটার থেকে যে টাকাটা এসে করেন, আপনি যদি একবার দুবার টাকা দিয়ে এটা তো শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে ইউ হ্যাভ টু ডিভাইস সাম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আমরা ইসলামিক ইকুইটি ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে যেটা ফুরিয়ে না যায়, মানে তাড়াতাড়ি ফুরিয়ে না যায়, অর্থাৎ সাস্টেনেবিলিটি অফ দি ফাইন্যান্সিয়াল সোর্স, এগুলো কিন্তু একটা নিশ্চিত করতে। নতুবা ইনফিউশন করলেন আর তাদেরকে আনলেন, তারপরে আর এক 2 বছর বলেন বাবা আর কিছু পারবো না, তুমি নিতে পারো, সেটা কিন্তু দ্যাট ইজ নট এ ভেরি প্র্যাকটিক্যাল সলিউশন বা এসে না। এটা এক নাম্বার আমি পরিষ্কার। দ্বিতীয়ত হলো এখানে প্রচুর এসডিজি গোলের জন্য কিন্তু প্রচুর ফান্ডের দরকার। বাংলাদেশের কন্টেক্সটে ক্যালকুলেট করা হয়েছে যে অনেক ফান্ড। অতএব এইখানে কিন্তু ইসলামিক ফাইন্যান্সের ভূমিকা সেকেন্ড, যেগুলো কনভেনশনাল বা অন্য ফাইন্যান্স, প্লাস এখানে এনজিও সোশ্যাল ভলেন্টিয়ার অর্গানাইজেশনগুলোর ভূমিকাগুলো রাখতে হবে সেখানে জাস্ট। আর এখানে কিন্তু ফাইন্যান্স ইজ নট দ্য অনলি থিং, অলসো যে আপনার কোন কোন ক্ষেত্রে কিভাবে টেকনিক্যাল কিছু কিছু ব্যাপার আছে, শুধু টাকা দিয়ে দিলাম বা গোলগুলো সব হয়ে গেল কয়েকটা, যেটা আমি বলে প্রায়োরিটাইজ গোলগুলো, সেগুলো সম্ভব হবে না। লাস্টলি যেটা আমি মনে করি, ধরুন ফাইন্যান্স জাকাত কেউ দিল, তারপরে সাদকা দিল, তাদেরকে আপনি কিভাবে অন্যদেরকে কিভাবে ইনসেন্টিভ দেবেন? এই ভদ্রলোক জাকাত দিলেন, এটা সোশ্যাল পারপাসে খরচ হয়ে, এটা স্টেটেরও করার কথা। তো এখানে কিন্তু কিছু ট্যাক্স ইনসেন্টিভ অর্থাৎ সরকারের পলিসি হিসেবে কোনো ইনসেন্টিভ দেবেন কি? সেটা তো বাংলাদেশে একটা আনফর্চুনেট জিনিস, অনেক লোক অনেক টাকা পয়সা দিতে চায়, হয়তো খরচও করে, নিজের ভিলেজে করে, পুকুর কাটে, এটা সেটা করে, কিন্তু তাদের কোনো সরকার কোনো ইনসেন্টিভ দেয়। আপনি কন্ট্রিবিউশনে যদি ট্যাক্স ইনসেন্টিভ বা কিছুটা যদি সে থাকে, তাহলে তো লোকজন দেবে। একমাত্র বাংলাদেশ আমি যতদূর দিলে হয় কিছু টাকা দিয়ে ট্যাক্স ইনসেন্টিভ পাওয়া যায়, কিন্তু থাউজেন্ডস অফ আদার ইনিশিয়েটিভ, সেগুলো যদি লোকজন জাকাত দেয় বা সাদাকা দেয় বা সে করে, যেটা যারা তো কন্ট্রিবিউট করবে এসডিজি গোল বা পভার্টি রিডিউসের ব্যাপার, সেই ব্যাপারে কি এখান থেকে গভর্নমেন্টের রোল একটা বড়। আমি মনে হয় গভর্নমেন্টের ফিসক্যাল and other policies are also not very well placed. এখানে মিসজাজ অনেক ইনসেন্টিভ দেওয়া হয়, আমি নাই গেলাম একটা সেক্টর ইনসেন্টিভ দিয়ে যাচ্ছেন আপনারা, আর সরকার দিয়ে যাচ্ছে, ওই সেক্টরটি বাংলাদেশকে একেবারে তুলে ধরবে, অনেক উচ্চতায় একেবারে এবং ক্ষমতা ভিত্তিক উন্নয়ন আনবে, সেটা আমি মনে করি। অত এখানে পলিসি দিকে কিন্তু আমাদের যারা ইসলামিক চিন্তাবিদ আছে বা অন্যরা, তাদেরকে কিন্তু এখানে দৃষ্টিবদ্ধ করতে হবে। ধন্যবাদ। এই আমি এখানে শেষ করলাম। স্যার আপনি বোধহয় গাড়ি থেকে কথা বলছেন। ধন্যবাদ স্যার, গাড়ি থেকে থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন আস। এট লিস্ট আই থিঙ্ক ইউ আর বিজি, বাট গাড়ি থেকে জয়েন করার পরে ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ফর জয়নিং। নাও ক্যান আই রিকোয়েস্ট আমাদের থার্ড আরেকজন বাইরে থেকে জয়েন করবেন, যে ডক্টর সালাউদ্দিন কাসেম খান অফ একি খান গ্রুপ। This is a company and these bunch of people have been very much part of CZM এবং প্রথম সাকসেস বোধ হয় তাদের ফাইন্যান্সিং থেকে আমরা দেখেছি। সো উই আর গ্রেটফুল on that connection that we have. Can I ask Mr. Salahuddin Qasim Khan to come? Thank you very much. And he is also one of the advisors, distinguished advisors of CZM. Thank you. If that is so, if he comes up, I'll give you one or couple of minutes. এখন আমার মনে হয় এখন আমরা বাইরে থেকে সেরকম আমরা we are not expecting any link. We would like to now roll on the discussion of the floor.
Can I ask আমি সরকার সাহেব আপনি কিছু বলবেন নাকি? আচ্ছা না, বাট ব্রিফলি আপনার আমি বেশি কথা দিব না, কারণ আমার 6টার সময় আই হ্যাভ টু ক্লোজ ইট অ্যান্ড আই উইল টেক 5 minutes myself. So আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, but I know you are skilled, your আপনার devotion to Islamic finance I'm very much aware during your Bangladesh Bank days. So আপনি প্লিজ বলুন. থ্যাংক ইউ. আজকের এই রাউন্ড টেবিল ডিসকাশনের সম্মানিত মডারেটর এবং পেপার প্রেজেন্টার জনাব ডক্টর কিন্তু পয়সার কারণে, যেমন স্টার্ট আপ ক্যাপিটাল
আর আরেকটা হচ্ছে যেটা নফল সাদাকা, ওটার প্রতি আমরা কম গুরুত্ব দিচ্ছি বলে মনে হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মধ্যে যেমন জাকাতের উপর ফোকাসটা বেশি, কিন্তু অনেক ক্ষেত্রে যেমন আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন হয় যে বিশিষ্ট ব্যক্তিবর্গকে মেহমানদারিকে আমরা জাকাতের টাকা থেকে করাবো নাকি নফল সাদাকা থেকে। এই যে প্রশ্নগুলো মাঝে মাঝে, আবার অনেকে খুব বেশি কমফোর্ট ফিল করেন না জাকাতের টাকা থেকে হয়তো কোনো মেহমানদারি যদি করা হয়। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে আমরা খুব স্ট্রংলি যদি ফোকাস করি নফল সাদাকার উপরে, এবং যেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে হাদিসে এসছে, বুখারীর হাদিসে, যে তিনি বেগবান বাতাসের চাইতে, ঝড়ের চাইতেও বেশি বেগবান ছিলেন সাদাকা দেওয়ার ক্ষেত্রে। তার মানে কি, তাহলে জাকাতটা ছিল কম আর ম্যাক্সিমাম পুরোটাই ছিল সাদাকা। তো এই টিউলসগুলো যদি ব্যবহার করা যায়। এরপরে এসেছে কার্জে হাসানা। কার্জে হাসানার কোনো এন্টারপ্রাইজ বাংলাদেশে অথবা মুসলিম কমিউনিটিতে আমরা দেখি না, ইভেন আরব দেশগুলোতে আমরা দেখি না। মনে হয় যেন এটা একটা ব্যক্তিগত টুলস, কিন্তু এটা তো একটা প্রাতিষ্ঠানিক টুলস হতে পারে। এগুলো আমার কাছে মনে হয় খুবই পাওয়ারফুল টুলস ইসলামিক ফাইন্যান্সিং বা জেনারেল ফাইন্যান্সিংয়ের জন্য। এটার উপর কাজ করার জন্য আমি এবং গবেষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু বলি, আমি ইসলামী ব্যাংকে থাকতে আমি কার্জে, উই হ্যাভ সাম ইনস্টিটিউশনাল কার্জে হাসানার, যেটা আমার মনে আছে প্রাইম মিনিস্টার্স অফিসের একটা সিভিল সার্ভেন্ট, হি ওয়াজ টু গো টু অস্ট্রেলিয়া, হি ডিড নট হ্যাভ মানি। তো আমার যে বললো, হি নিউ মি অ্যান্ড হি ওয়াজ ভেরি গুড ব্রাইট অফিসার, আই ওয়ান্টেড টু হেল্প হিম। তো আমি বললাম, হাউ ক্যান উই ডু ইট? তো ওরে 30 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট তার দেওয়া হলো ফর হিজ পিএইচডি প্রোগ্রাম, একটা সময় দেওয়া হলো, এবং এটা আস্তে 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 কেটে নেওয়া হবে। দিস ইজ কার্জে হাসানা, হি উইল পে দ্য প্রিন্সিপাল অ্যান্ড নট দ্য ইন্টারেস্ট অর হোয়াট উই কল প্রফিট ইন ইসলামী। ডক্টর কবির যেটা আমার অ্যালিউড করেছেন, he's paying 20% loan interest. তো আমি বললাম যে বাট কি হয়েছে, 40,000 টাকা নিবে বছর শেষে, $4,000 করে দিত ইনস্টলমেন্ট, তুমি আমার 5,000 টাকা ইনস্টলমেন্ট দিবা, বাট ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনিথিং। সো দিস ইজ সামথিং, এইগুলো কিন্তু আমরা করতে পারি, স্মল ইন্টারভেনশন। সো বাট ইসলামী ব্যাংকে এটা আছে, নাই যে না তা না, we have that, maybe we use this, that could be a reason. Thank you. এখন আমি আর কেউ আছেন? বিফোর আই গিভ ইট স্লো টু মিস্টার আসাদুজ্জামান, প্লিজ আপনি বলেন। মুজাহিদ সাহেব, প্রফেসর। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ছোট পরিসরে প্রথম যে কথাটা বলতে চাই, যে আসলে আমি যতটুকু 40 বছর ফাইন্যান্স পড়াশোনা করছি, আমার মনে হয়েছে ইসলাম রাষ্ট্রীয় অর্থায়নের চেয়ে সামাজিক অর্থায়নকে গুরুত্ব দেয়। ইসলাম বেসিক্যালি একটা সামাজিক ধর্ম, সোশ্যাল রিলিজিয়ন বা সোশ্যাল সিস্টেম। এবং রাসূল কিন্তু মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন। সমাজ তার প্রয়োজনে একটা কাঠামো তৈরি করেছে, রাসূল তৈরি করেছেন সমাজ। এবং আমরা যারা সমাজের চেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠায় বেশি চিন্তা করি, তারা বোধহয় ভুল করি। এবং ইসলাম যে এই দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থেকেও টিকে আছে, ইট ইজ বিকজ অফ সোশ্যাল ফাইন্যান্স, ইট ইজ বিকজ অফ সোশ্যাল যে ইন্টারাকশনস। আপনারা দেখেন আমাদের এই উপমহাদেশে শুধু না, সারা বিশ্বে এই যে আমাদের মসজিদগুলো চলে, এই সরকার চালায় না। কোনো মসজিদে তো আজান বন্ধ হয় না, কারণ আমাদের ওই ওয়াকফ, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াকফ বাংলাদেশে, ওয়াকফের হিসাব করার মতো লোক নাই। এই ওয়াকফ সিস্টেম না থাকলে ইসলাম মুছে দিত হয়তো। জাকাত ইটসেলফ একটা সামাজিক ফাইন্যান্স আমি বলবো। 3টা উইং আমার কাছে মনে হয়েছে, একটা হলো ওয়াকফ, আরেকটা জাকাত, আরেকটা হলো উত্তরাধিকার। এই 3টা বাহু নিয়ে ইসলামের সোশ্যাল ফাইন্যান্সটা বিশাল মহিরুহু।
এবং আমরা যদি এগুলোকে সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য পাগল না হয়ে আমরা যদি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের দিকে চিন্তা করতাম, তাহলে ইসলামের অবস্থাটা আর একটু ভালো হতো। আমাদের সারাক্ষণ চিন্তা থাকে কী করে রাষ্ট্রে যাব। আসলে পুঁজিবাদী চিন্তা আমাদের মধ্যে ঢুকে গেছে। রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নিয়ে তারপরে জনগণের উপরে ট্যাক্স ধরে জনগণকে দুর্বল করে কেমন আমরা কিছু পয়সা এনে উন্নয়ন করতে চাই। আমি যতটুকু বুঝেছি ইসলামের উন্নয়ন হলো সামাজিক উন্নয়ন। লোকেরা নিজেরা, এই যে আমরা এখন বলছি পিপিটি, প্রাইভেট পাবলিক পার্টিসিপেশন, এই পিপিটিটা বেসিক্যালি কিচ্ছু না, এটা ইসলামের সোশ্যাল ফাইন্যান্সেরই কনসেপ্ট এটা। এবং এটা ইসলাম যেটা বলে, রাষ্ট্র যখন কোনো অর্থ কালেকশন করে আবার দেয়, সেখানে জানে যে এই লোকটা আমাকে সাহায্য করছে, তখন সে ওর বাড়িতে চুরি করে না, সামাজিক অপরাধ কমে যায়। এইভাবে আমরা যদি সোশ্যাল ফাইন্যান্সের দিকে আরো কনসেন্ট্রেট করি, তাহলে আমার মনে হয় যে আমরা অবশ্যই অনেক ভালো করব। তবে আমার কথা এখানে একটু আছে, সেটা হলো যে এই সোশ্যাল ফাইন্যান্সটা মোটেই বাণিজ্যিক হবে না। আমরা বাণিজ্যিক করতে যে ইসলামী ব্যাংকের দুর্নাম হচ্ছে, ওই যে গুড়িয়ে খাওয়ার কথা কবির হাসান বললেন, এবং যে সমালোচনা হচ্ছে এটা অহেতুক না, অমূলক না। কিন্তু আমরা অনেক কাজই তো করি, ইসলামের কাজগুলোকে আমরা একটু নিঃস্বার্থ করতে পারি না। স্বার্থপরতার সঙ্গে ইসলামের সমাজ অর্থনীতি এর সম্পর্ক খুবই খুবই সংকীর্ণ, খুবই মানে ইনসিগনিফিক্যান্ট, ক্ষীণ নাই বলতে গেলে। আমরা কি অনেক কাজই তো করি, এই ফাইন্যান্সের কাজটা আমরা যদি আল্লাহর ওয়াস্তে করি। তো আমি একটা কথা বলে শেষ করতে চাই যে মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট, এটা যে দারিদ্র্য বিমোচনের কোনো কৌশল না, এটা যে একটা মানে এক ধরনের মানে পুঁজিবাদ, পুঁজির চাষ। অর্থাৎ পুঁজিবাদ এতদিন কর্পোরেট ফাইন্যান্স করত এবং এই ব্যারেল ল্যান্ড ছিল হচ্ছে গরিব মানুষগুলো। এখন এই মাইক্রো ফাইন্যান্সে কি করেছে, গরিব মানুষের মধ্যে ঋণের চাষ করতেছে। ইসলাম ঋণকে অত্যন্ত মর্যাদার কাজ বলেছে, আল্লাহকে কর্জ দেওয়ার কথা বলেছে, এর চেয়ে মর্যাদার কথা আর হতে পারে না। কিন্তু ঋণ কখনো কোনো কমার্শিয়াল হবে না, ঋণ হবে অবশ্যই নন কমার্শিয়াল। এবং এই কাজটি আমরা যত ভালোভাবে করতে পারবো, আমাদের খুব দৃঢ় বিশ্বাস করতে হবে যে মাইক্রো ফাইন্যান্স কোন সলিউশন না। অর্থাৎ দিব অর্ধেক গ্লাস পানিতে, গ্লাসে অর্ধেক পানি দিয়ে আমি যদি পুরো গ্লাস পানি নিয়ে নেই, তাহলে সেই গ্লাসটা তো আরো কাবু হয়ে যাবে। একটা লোকে টাকা দিয়ে, মজিদ ভাই যে গল্প বলেছেন একাধিক, যে টাকা দিচ্ছি তার থেকে বেশি নিয়ে আসছি, উপকারটা কি হলো? আর ইসলামের ব্যাপারটা দেখেন, প্রত্যেকটা জায়গাতেই শুধু দেয়া হচ্ছে। আর এই যে সাস্টেনেবল কথাটা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটির সঙ্গে কস্ট ভিত্তিক যে সমস্ত ফান্ড, কস্ট ভিত্তিক ফান্ড, মাইক্রো ক্রেডিট বলি, ম্যাক্রো ক্রেডিট বলি, কর্পোরেট ক্রেডিট বলি, ক্রেডিটের কস্ট আছে। কস্ট থাকলে ফেইলারের সম্ভাবনা আছে, কস্ট কভার করা যায় না। জাকাতের কস্ট নেই। আপনি কাউকে ঋণ দিচ্ছেন, যদি আপনি তাকে গ্রুপও করেন, আমি কিছু এক্সপেরিমেন্ট করতেছি আমার পার্সোনাল লেভেলে। একটা লোক তার থেকে টাকা দিচ্ছি, আবার তার থেকে আমি বলছি তুমি সেভিংস করো, শোধ করতে হবে না, সেভিংস করো। সেভিংস করতে পারছে না, হয়তো 5,000 দিলাম, 4,000 দিল, আমি তাকে সেকেন্ড রাউন্ডে নিয়ে আসি, আবার তাকে 1,000 টাকা দিই, দিয়ে বলে আবার চেষ্টা করো ফান্ড মানে বিল্ড করার জন্য। কারণ আমার তো কোনো এখানে কোনো লস নাই, আমার তো জাকাত। আমার তো এমন না গ্রামীণ ব্যাংকের মতো টাকা তুলে আনতে হবে, সুদ আনতে হবে, তারপরে আমার প্রকল্প ভায়াবল। জাকাতের প্রকল্প সবসময় ভায়াবল, ওয়াকফের প্রকল্প সবসময় ভায়াবল। এখানে শুধুই দেওয়ার প্রক্রিয়াটা খুবই সায়েন্টিফিক হতে হবে এবং অবশ্যই এটা মানে পরিকল্পিত হতে হবে। আমরা যদি আমাদের যে রিসোর্স আছে, জাকাত ওয়াকফ আপনারা জানেন বোধহয়, কয়েক লক্ষ ওয়াকফ বাংলাদেশের আছে।
এবং আমি সরকারকে বারবার রিকোয়েস্ট করেছি যে একটা ওয়াকফ মিনিস্ট্রি করা উচিত বাংলাদেশে। একটা ওয়াকফ মিনিস্ট্রি, কুয়েতে ওয়াকফ মিনিস্ট্রি আছে, অনেক দেশে ওয়াকফ মিনিস্ট্রি আছে। ওয়াকফ মিনিস্ট্রি থাকলে এই একটা ছোট্ট বডি দিয়ে ওয়াকফ চলে না। বছরে তারা 23টা না কয়টা রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি করতে করতে কেমন হয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশের ওয়াকফের অবস্থা। সত্যি খুব নাজুক অবস্থা, কেন এটা হবে? এবং শেষ কথা আমার হলো যে ওয়াকফ, জাকাত, এই সোশ্যাল ফাইন্যান্স দিয়ে যদি গভর্নমেন্ট তার বাজেটকে সমৃদ্ধ করে, তাহলে গভর্নমেন্ট যে খাতে দারিদ্র্য বিমোচন সহ, আপনারা বাজেটের সময় শুনেন অর্থমন্ত্রী বললেন যে 70% চলে যায় দারিদ্র্য বিমোচন, কারণ প্রত্যেক শিক্ষা এর মধ্যে দরিদ্রদের জন্য শিক্ষা আছে। কাজেই 70% নাকি দরিদ্রদের খাতে চলে যায়, অর্থমন্ত্রী দাবি করে বলেন। যদি তাই হয় তাহলে যদি জাকাত এবং ওসরের মাধ্যমে এবং ওয়াকফের মাধ্যমে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে বাকি টাকা দিয়ে প্রথম কথা হলে ট্যাক্স কম ধরলে হবে তখন, কারণ ট্যাক্স ধরা কোনো কৃতিত্ব না। ট্যাক্স ধরা মানে আপনার পকেট কাটা। এই বাংলাদেশে বাজেটে বঙ্গবন্ধুর প্রথম বাজেট ছিল 783 কোটি টাকা, সেই বাজেট আজকে 6,03,000 কোটি টাকা, তারপরেও গভর্নমেন্টের রেস থামতেছে না। তো এই দেশটা কি করে 783 কোটি টাকায় বঙ্গবন্ধু চালিয়েছিলেন? আমাদেরকে এটা শিখতে হবে, কম টাকায় সংসার চালানো যায়। কিন্তু আজকে হচ্ছে কি, জনগণকে কাবু করে জনগণ থেকে টাকা এনে করাপশন করা হচ্ছে। এবং এমন অবস্থা হয় যে মানে বিভিন্ন খাতে, কালকে একটা শুনছিলাম যে সাহারা খাতুন যে গেছিলেন ইয়েতে ব্যাংককে ওই করোনা লুকায়, তার জন্য কয়েক লক্ষ মিলিয়ন নাকি তারা মানে আমাদের গভর্নমেন্টের কাছে ফাইল করেছে। হ্যাঁ, কেন রাষ্ট্রদূত মিথ্যা স্টেটমেন্ট দিয়ে করোনা রোগীকে নিয়ে গেল, আলটিমেটলি বাঁচে নাই। কিন্তু রাষ্ট্রের জন্য এই বোকামির জন্য, এই অসততার জন্য আমাদের রাষ্ট্রদূতকে বিশ্বাস করে না। এবং এই কাজগুলো হচ্ছে, তা রাষ্ট্রের পয়সাই তো এখন যাবে, এই ক্ষতিপূরণ তো আপনার আমার পকেট থেকে দেওয়া হবে। এই সমস্ত কাজে আমরা কেন টাকা দেবো? ইসলাম ট্যাক্স ধরতে দেয়, কিন্তু ট্যাক্স ধরার ক্ষেত্রে ইসলাম শর্ত আরোপ করে বিলাসিতা করার জন্য, অথবা উচ্চাবিলাসী পরিকল্পনার জন্য আপনি কর ধরতে পারবেন না, দারিদ্র্য বিমোচনের জন্য কর ধরতে পারবেন। তো এই জন্যে আমরা মনে করি যে সোশ্যাল ফাইন্যান্স ইসলামের যেটা আছে এর কোনো বিকল্প নেই, এবং এটাই একমাত্র বিকল্প। মাইক্রো ক্রেডিট কোনো সমাধান না, এবং ট্যাক্সও কোনো সমাধান না। সমাধান আসলে নীতি আছে সোশ্যাল ফাইন্যান্সে, সেটাকে আমাদের বুঝতে হবে এবং সেটাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। সকলকে ধন্যবাদ। Said I totally agree. আমি আরো সময় পারলে দিতাম আপনাকে, কিন্তু আমার I am constrained, but you have really said, যেমন আপনি বলেছেন, very sentimental issue। দেখেন মসজিদের দরজা কখনো বন্ধ হয় না, আজানও বন্ধ হয় নাই। এটা যে সোশ্যাল রিলিজন ইউ এস্টাবলিশ ইজ ভেরি গুড। এবং আমার মনে হয় যে নন কমার্শিয়াল লোন যে কনসেপ্টটা আপনি কার্যে হাসানার কথা বলতে চাচ্ছেন না, সো দিস ইজ অ্যাকচুয়ালি উইচ ইজ ভেরি রাইট। কিন্তু আমি একটুখানি ডক্টর কবির আর আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবো ইসলামিক ব্যাংকিংয়ের ব্যাপারে। আই নো ইউ সি ইসলামিক ব্যাংকিং আমরা কিন্তু মুদারাবা ফাইন্যান্সিংই শুরু করেছিলাম, গ্লোবালি শুরু হয় কিন্তু মুদারাবা ফাইন্যান্সিং, দ্যাট পিপল গো দ্যাট টু দ্য ব্যাংক, একজন এন্টারপ্রেনার ব্যাংকের থেকে টাকা নেয়, তারপরে ব্যবসা করে, প্রফিট হলে শেয়ার করে ব্যাংকের সাথে, অলরাইট। কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে দিস ম্যান টার্নস আউট, মোস্ট অফ দ্য ইসলামিক ব্যাংকে হয়েছে যারা বসে বলে আমরা ফেল করেছি, আমার ব্যবসা হয় নাই, আমাদের লস হয়েছে। লস সবসময় ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী দ্য ব্যাংক হ্যাজ টু টেক দেম, হুইচ ইজ ওয়াই গ্লোবালি এখন only 6% আর নাও মুদারাবা ফাইন্যান্সিং হয়। কিন্তু মুদারাবার ডিপোজিট ঠিকই হয়, ডিপোজিট ঠিকই হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিং হয়। কারণ এইগুলি তো উই হ্যাভ লার্ন দ্যাট, আই নো দ্যার আর সাম প্রবলেম, বাট আপনি অলসো দেখবেন আমাদের যে পিনাল চার্জগুলো নেই, আমি জানি ইসলামী ব্যাংকের প্রায় $30 মিলিয়ন আমাদের পেনাল চার্জ। এই পেনাল চার্জ কিন্তু ইসলামী ব্যাংক প্রফিটে নেয় না। এই পেনাল চার্জ ইজ গিভেন ডিস্ট্রিবিউটেড টু দ্য পুয়ার, অল ইটস অ্যাক্টিভিটিস, CSR, এগুলো। ইসলামী ব্যাংকের এত টাকা কোথায়? এদের ব্যাংকের টাকা নাই। কোনটা কবে থেকে? But it is if it is so,
প্রপার একটা ভেরি ফান্ডামেন্টাল প্রিন্সিপালে এরা ডাইগ্রেস করেছে, যদি করে থাকে। এনিওয়ে আই এম নট হিয়ার টু কমেন্ট, আই লাইক স্টপ ইট। I will now request Dr. Mr. Asaduzzaman, who is here as assistant representative, country representative of UNDP. আপনারাই এই ডিসকাশনটা ট্রিগার করেছেন somewhat, and I know you have a lot of interest. I'll give you 5 to 7 minutes to discuss, and maybe after that we wrap up. Thank you very much, sir. নিয়াজ কিছু বলবা? আচ্ছা, আরেকজন, ঠিক আছে, ইউ সে, তারপর আরেকজন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং মি দ্য ফ্লোর। এবং আমি খুবই হ্যাপি এবং আমি বলবো যে খুবই এনলাইটেন্ড হয়েছি আজকের যে প্রেজেন্টেশন থেকে। এবং স্যার, আপনি আরাস্তু খান স্যার এবং মজিদ স্যার, আপনারা এমডিজি থেকে শুরু করেছিলেন এবং সেখানে এসডিজি এবং এর সঙ্গে সঙ্গে জাকাতকে রিলেট করার চেষ্টা করেছেন। এবং ইভেনচুয়ালি কিন্তু স্পিরিচুয়ালি আমি বলবো যে জাকাত এবং এসডিজির স্পিরিট কিন্তু ইনার কোর স্পিরিট কিন্তু সেম। এমডিজি নিয়ে অনেক ক্রিটিসিজম আছে যে এমডিজি ওয়াজ নট ফর দ্য অ্যাক্রস দ্য গ্লোব, এমডিজি ওয়াজ অনলি ফর দ্য পুয়ার নেশনস। কিন্তু এসডিজি কিন্তু বলছে যে অ্যাক্রস দ্য বোর্ড। এখানে এসডিজি যে গোলগুলো আছে সে গোলগুলো কিন্তু শুধুমাত্র পুয়ার কান্ট্রি বা নেশনসের জন্য বলছে না, বরং বলছে যে ডেভেলপ কান্ট্রিদের জন্য কিন্তু এসডিজির প্রয়োজন আছে। কারণ 17টা গোলের মধ্যে কিন্তু আপনার আমি বলবো যে এখানে অন দ্য আর্থ, আন্ডার দ্য সি, বিলো দ্য আর্থ, আন্ডারগ্রাউন্ড, আন্ডার দ্য সি, অল দ্য স্পিসিস, সব কিছু কিন্তু এসডিজির গোলের মধ্যে আছে। আপনারা যদি 1 থেকে 16টা গোল দেখেন, এবং 17টা গোল বলছে যে বেসিক্যালি হাউ ইট ক্যান বি রিয়েলি অ্যাচিভ থ্রু পার্টনারশিপ। আরাস্তু খান স্যার অলরেডি বলেছেন এমডিজি গোলের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স বা ফান্ডের ব্যাপারে আসলে টেক কেয়ার প্রপারলি করা হয়েছিল না। কিন্তু এসডিজির ক্ষেত্রে কিন্তু যেটা ইউএনডিপি বা ইউএন এজেন্সিগুলো বলছে যে মূল স্পিরিট অ্যান্ড স্লোগান হচ্ছে যে শিফটিং ফ্রম ফান্ড টু ফাইন্যান্সিং, বিকজ fund is not always the only means or capable to handle the or solve the problem. Financing mechanism is very important, and when we talk about financing, then all the means and ways of financing and mechanism comes in, and zakat and particularly the Islamic social financing comes as a kind of very influential means এবং financing mechanism. আমরা এখন যে ডিকেডে আছি, এই ডিকেডকে আমরা ইউএনডিপি বা ইউএন থেকে বলছি ডিকেড অফ অ্যাকশন, কারণ আমাদের বেসিক্যালি কিন্তু 15 বছরের যে গোলটি ছিল সেখানে উই আর নাও অ্যাট দ্য এন্ড অফ লাস্ট 10 ইয়ার্স, এবং এখন কিন্তু মূলত একটা দশকই বাকি আছে আমাদের টু রিচ দ্য এসডিজি টার্গেট বাই 2030। সো উই আর ইন ডিকেড অফ অ্যাকশন। সো এই ডিকেড অফ অ্যাকশনে আমাদের কাজগুলোকে খুবই অর্গানাইজড এবং সিস্টেমেটিক হওয়া দরকার। এবং তারই প্রেক্ষাপটে আমি মনে করি যে ইউএনডিপি স্যার আরাস্তু খান স্যার যেমনটি বলছিলেন, ইউএনডিপি ইজ নট এ কাইন্ড অফ financially wealth or solvent organization. We rather try to connect and coordinate and convene different agencies, এবং we raise fund from overseas, এবং we try to really connect the dots who is trying to do different things, and we try to make a kind of cohesion এবং consolidation. যেমন আমরা বাংলাদেশ সরকারকে টেকনিক্যালি সহায়তা করার চেষ্টা করছি যে ইন টার্মস অফ ডেভেলপিং ইন্টিগ্রেটেড ন্যাশনাল ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক in achieving SDGs, এবং সেখানে দেখা গেছে যে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন প্রায় 42 to 48% ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য SDGs। এবং ওই ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিং ন্যাশনাল ফাইন্যান্সিং ফ্রেমওয়ার্ক যেটা ডেভেলপ করার জন্য আমরা হেল্প করছি টু দ্য গভর্নমেন্ট, আমি মনে করি যে এখানে কিন্তু এই ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সিং কুড বি ওয়ান এভিনিউজ টু বি ইন্টিগ্রেটেড, এবং দিস ইজ এ কাইন্ড অফ হিউজ এরিয়া and that is highly untapped, I would say, so far এখনো পর্যন্ত কিন্তু আনট্যাপড হয়ে আছে। যেমন মুজাহিদ স্যার বলছিলেন যে আপনার জাকাতের বাইরে ওয়াকফ, এবং আমারও ওই পয়েন্টটা খুব মাথায় একটু করছিল যে আমাদের ওয়াকফের কিন্তু একটা হিউজ এরিয়া আছে, টোটাল এস্টেট এবং প্রপার্টি, এবং যদি আমি রিসোর্স ধরি তাহলে এটার যদি আমরা আমাদের এমন হতে পারে যে ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার উইথ CJM in terms of building a kind of advocacy strategy to create attention to the government, how they can really maximize the work for entire resources in our country and organize it and put it under a kind of very sound governance system. That can also help us to really mobilize and to have access to that huge fund, I would say, funding avenues. So this is another point, sir.
আর আমার কাছে স্যার আরেকটা জিনিস মনে হয় যে আমরা অলরেডি সিজিএম এর সঙ্গে সিজিএম এবং ইউএনডিপি একটা এমওইউ আমাদের সাইন হয়েছিল, আরাস্তু খান স্যার বলছিলেন 2019 সালে ফর 2 ইয়ার্স, কিন্তু তার পরপরই আসলে কোভিড প্যান্ডেমিক আসে এবং আমরা কিন্তু আসলে খুব ভালো কিছু করতে পারিনি আনফর্চুনেটলি বিকজ অফ মেনি রিজনস, বিকজ অফ প্যান্ডেমিক, লকডাউন অ্যান্ড অল দিস সিনারিও। তো রিসেন্টলি আমি সিও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করছিলাম ইউএনডিপির পক্ষ থেকে যে যদি আমাদের এমওইটার ডিউরেশন শেষ হয়ে গেছে, বাট however we still very much highly interested to continue this relationship এবং how we can really renew the MOU এবং আমরা আবার কিভাবে আমাদের এই রিলেশনশিপটাকে রিভ্যাম্প করতে পারি এবং how we can really think and outline working together এবং more specific goal and objectives নিয়ে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে যে স্পিরিটের কথা বলছিলাম আমরা, যে জাকাতের মূল স্পিরিটটা কিন্তু ইনইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশন এবং লিভিং নো ওয়ান বিহাইন্ড, and which is the core essence of SDGs as well, for making sure no one is left behind. So এই স্পিরিটগুলোকে যদি আমরা সঙ্গে নিয়ে একসঙ্গে এগোতে পারি, and if we can really closely work together with CGM, then we are very hopeful and optimistic that we can really reach at certain point. আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে স্যার, আমি 1 মিনিটে শেষ করব। আমাদের অনেকগুলো গুড এক্সাম্পল আছে, পার্টিকুলারলি ইন্দোনেশিয়ার কথা আপনারা বলছিলেন যে ওয়ার্ল্ড জাকাত ফোরামের সঙ্গে ইউএনডিপি ইন্দোনেশিয়া had a very good and successful collaboration, যেটা আমাদের সিও মহোদয়ও জানেন যে উনিও ওয়ার্ল্ড জাকাত ফোরামের সঙ্গে কানেক্টেড আছেন। তো আমরাও মূলত ইউএনডিপি বাংলাদেশ থেকেও চেষ্টা করছি যে ইউএনডিপি ইন্দোনেশিয়া থেকে কীভাবে লার্ন করতে পারি এবং তাদের সাকসেসটাকে নিয়ে আমরা আমাদের দেশেও কীভাবে রেপ্লিকেট করতে পারি। তো আমার এই মানে হ্যাপি টু শেয়ার ইউ যে নেক্সট উইকে আমরা একটা মিটিং সেট করেছি ইন্দোনেশিয়ার কান্ট্রি অফিসের সঙ্গে, যে আমরা কীভাবে ওদের সঙ্গে লার্নিংগুলো নিয়ে যাতে আমরা তাদের লার্নিংগুলোকে নিয়ে আমরা শুরু করতে পারি, সো দ্যাট আমরা আর একটু সামনে এগিয়ে যেতে পারি। সো উইথ দিস হোপ অ্যান্ড অ্যাসপিরেশন আই রিয়েলি লুক ফরওয়ার্ড স্যার, এবং we expect that together we again can start our journey, and we really aspire to reach a kind of certain goal which will eventually contribute the country to achieve the sustainable development goal. With this note, thank you very much once again. Thank you very much. Thank you very much. Amar mone hoy apni have talked of integrated financing framework. I mean, I would like to learn more bit about it, but it is not the place. But thank you very much. And Baznazের কথা বলছে, is it not, sir, Baznaz, that the জাকাতের পয়সা দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছিল? It's a very successful project. So আমার মনে হয় we should have more and more interaction with through UNDP and Baznaz. আমার মনে হয় it's a good idea. We can keep continuing our collaboration with UNDP on that note. আমি আর একজন মিস্টার দেওয়ান আলমগীর সাহেব, আপনাকে একটা হায়দার আলমগীর সাহেব, আপনি একটু শর্ট করে বলেন, কারণ পার্টিসিপেটিভ ইনক্লুসিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু বলেন ছোট্ট করে। দেশের দিনের শেষে এসে দ্বিমত শুনতে তো ভালো লাগবে না, বলতে পারেন ডিসকাশন, আর আপনার দ্বিমতই যদি দিনের শেষে দ্বিমত ভালো লাগবে না। এনিওয়ে, আমার কাছে যেটা মনে হয়েছে, যতজন প্রেজেন্টার আমরা একমত, এগুলো নিয়ে দ্বিমত করার কিছু নাই, কিন্তু চিন্তার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি বড় ধরনের। যে আমরা বলছি যে ইয়েগুলো কি, মেইন টার্গেট হলো নো পভার্টি, নো হাঙ্গার, ডিসক্রিমিনেশন হবে না, ডিসেন্ট এমপ্লয়মেন্ট চাই। আলটিমেটলি এগুলো সবগুলোই রিলেটেড একটাই, যে এবং আমরা চাই যে বাংলাদেশ গভর্নমেন্টও চাই যে প্রসপারিটি, মাস প্রসপারিটি, সবাইকে প্রসপারাস করা। এবং ভিশনটা হওয়া উচিত কিন্তু জাকাত দেওয়া না, ভিশনটা হওয়া উচিত কারো যেন জাকাত না লাগে। আমরা সবাইয়ের কাছে যাব, সবাইকে হবে জাকাত যেন না নিতে হয়, ওই ধরনের একটা সোসাইটিতে যাওয়া। ইন্টারিম পিরিয়ডে অফকোর্স আমাদেরকে দিতে হবে। সো তাই যদি হয়, তাহলে আরেকটা কথা আমি প্রায় দেখি যে আমাদের ইসলামিক গ্রুপের আলোচনা, মসজিদের ওয়াজে এবং বড় মাহফিলে ঝট করেই ইসলামিক ইকোনমি বলতে দুইটা জিনিস বলে ফেলেন, এক হলো সুদ হারাম আর জাকাত দিতে হবে। আই টোটালি ডিসঅ্যাগ্রি উইথ দিস পজিশন, যেটা ভেরি ন্যারোলি ডিফাইন্ড একটা ডেফিনেশন। ইসলামিক ইকোনমি যেমন আমাদের ফাইন্যান্সের প্রফেসর স্যার বলে গেছেন, ইটস এ প্রাইভেট ইকোনমি। একটা প্রাইভেট ইকোনমির গ্রোথে যা যা দরকার সবই এর মধ্যে আছে, বাট উইথ গুড গভর্নেন্স। আমরা কিছু জিনিস ব্যাড প্র্যাকটিস হয়ে যায়, সেগুলো বন্ধ করাটাই ইসলামিক ইকোনমি, এবং তার সেন্ট্রাল রোল হলো কিন্তু গ্রোথ। যেমন প্রায় আমরা দেখি কোরআনের ওই আয়াতটা বলা হয় যে ব্যবসা হালাল, সুদ হারাম। তো সেকেন্ড অংশটাই আমরা খালি বলি,
কিন্তু মূল যে গ্রোথের কথাটা, প্রসপারিটি আনা, ইকোনমি, ইনভেস্টমেন্ট, গুড গভর্নেন্সে, ওই বিষয়ে আমরা আলাপই করি না। সো আমি বলবো যে জাকাত দিতে পারার লোকের সংখ্যাটাকে বাড়াতে হবে, দেন উই ক্যান। এখন যদি আমরা বাংলাদেশের গত 30 বছরের অভিজ্ঞতা নেই, কোন কোন ইন্টারভেনশনগুলো মাস পভার্টি রিডাকশন করেছে, 2-4 জনের কথা না, যেমন সিডিএম এর এক্সাম্পল দিয়েছেন যে 10,000, 20,000, 5 লাখ হয়তো আমরা যেতে পারবো, কিন্তু যে দেশে 16 কোটি মানুষ মাস পভার্টি আছে এখনো, অলমোস্ট 30-40% আমরা বিলো পভার্টি লাইন এখনো। প্যান্ডেমিকের কারণে আরও বেড়েছে। হোসেন জিল্লুর রহমান সাহেবের স্টাডি দেখা যাচ্ছে 2 কোটির বেশি মানুষ নতুন হাঙ্গারে গেছে। সেখানে কি কি ইন্টারভেনশন বড় আকারে মানুষের পভার্টি রিডিউস করেছে? একটা হলো যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে মিলিয়নস অফ পুয়ার পিপল ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট হয়েছে, এবং এই সাপ্লাই চেনের সাথে আরও অনেকে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পভার্টি রিডাকশন হয়েছে। যদিও গার্মেন্টসে এখনও অনেক ধরনের অসুবিধা আছে, আমরা এগুলো জানি। সেকেন্ড হলো রেমিটেন্স। আমাদের বড় অঙ্কের টাকা বিদেশ থেকে আসে বলে গ্রামের ইকোনমি ভাইব্রেন্ট, এখন পভার্টি রিডিউস হয়েছে। থার্ড হলো এগ্রিকালচারের গ্রোথ, স্মল এগ্রিকালচার, স্মল হোল্ডারদের কাছে টেকনোলজি গেছে, মার্কেট অ্যাক্সেস হয়েছে এবং ফাইন্যান্স গেছে, প্লাস রুরাল ইনফ্রাস্ট্রাকচার। আমি প্রফেসর সাহেবের সঙ্গে চলে গেছে, ওনার সাথে আমি দীর্ঘদিন দ্বিমত পোষণ করি। মাইক্রো ফাইন্যান্স প্লেড এ হিউজ রোল ইন সাপ্লাইং ক্রেডিট। বিজনেস তো আর এমনি হয় না, টাকা লাগে, সেটা কর্পোরেট টাকা থেকেও আসছে, ফাইন্যান্সের টাকা আসছে। অ্যাজ অব নাও মাইক্রো ফাইন্যান্স বাংলাদেশের 3.5 কোটি মানুষের মধ্যে $10 বিলিয়ন লোন আউটস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, ইন্টারেস্ট রেট হাই, ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি আছে, আমরা দূর করতে পারি, কিন্তু টাকা ছাড়া বিজনেস হবে না। সো এই প্রেক্ষাপটে, ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রেক্ষাপটে আমি বলবো যে সোশ্যাল ফাইন্যান্স, আমরা যে 2-3টার কথা বলেছি, ওটা একটা সাবসেট, যেখানে আমরা অতি দরিদ্রদেরকে গ্র্যান্ট দিতে পারি, যেটা জাকাত মানে গ্র্যান্ট দেওয়া, লো ইন্টারেস্ট হতে পারে, অন্যভাবে হতে পারে। সো গ্র্যান্ট বেসড ফাইন্যান্সিং অফকোর্স এক্সট্রিম পুরদের জন্য দরকারি। লোন নেওয়াচ্ছে, গ্র্যান্ট ইজ লট বেটার, এবং তারা যখন একটা পর্যায়ের পরে চলে যাবে তখন অবশ্যই কমার্শিয়াল ফাইন্যান্সে যেতে হবে। সেই দিক থেকে আমি বলবো যে আমাদের ওভারঅল যদি আমরা দেখতে চাই, তাহলে গ্র্যান্ট বেসড অফকোর্স দিস ইজ এক্সট্রিম পুরদের জন্য, কিন্তু যেই ইনস্ট্রুমেন্টটার কথা আমরা বলি নাই, আমার মনে হয় অনেক এখানেও ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সও খুব ন্যারোলি ডিফাইন করেছেন আপনারা, সেটা হলো আমাদের কৃষি ঋণ বা কৃষির ইনভেস্টমেন্ট বলেন বা মাইক্রো এন্টারপ্রাইজ বলেন বা এসএমই, দেখা গেছে যে মূল টাকাটা কিন্তু আসছে ইকুইটি থেকে, মানুষের নিজের টাকা, নিজের ইকুইটিটা ইনভেস্ট করে, এবং ওই জন্যই এগুলো প্রফিটেবল। কমার্শিয়াল লোন নিয়ে কম ব্যবসা প্রফিটেবল। যদি ইকুইটি ফাইন্যান্স হয় তাহলে গরিব মানুষের তাহলে ইকুইটিটা হবে কিভাবে? আমাদেরকে সেভিংসকে এনকারেজ করে ক্যাপিটাল ফর্মের কথা আসেন যদি, এবং অন দি টপ অফ দ্যাট যদি হ্যাঁ আমরা গ্র্যান্ট দিতে পারি বা লো ইন্টারেস্টে আমরা দেই, দেন ইউ ক্যান হ্যাভ এ সাস্টেইনেবল বিজনেস এন্টারপ্রাইজ হবে, এবং গুড এনাফ, আমি চলে আসছি। তো সেটাই সম্ভব। শুধু যদি বলেন যে আমি জাকাত দেবো, তাহলে ইট উইল বি গ্র্যান্ড বেস। সব প্রজেক্টগুলো দেখা গেছে যে রিসোর্সের অভাবে বড় আকারে হইতে পারে না, কোটি মানুষের কাছে যাওয়া যায় না, হাজারে লাখে থেকে যায়। ফাইনালি আই উড লাইক টু সে যে এনি এন্টারপ্রাইজ হয়, এখন আমরা দেখছি যে টাকার চেয়ে বড়, টাকার সমাধানটা অনেকাংশে হয়েছে, নন ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো বিকাম মোর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি একটা গরু পালবেন, ভ্যাকসিনটা যদি না পাওয়া যায়, দেখা যায় যে এটা সাকসেসফুল হয় না। অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু টেকনোলজি, অ্যাক্সেস টু ইনফরমেশন is becoming more and more important than credit. ক্রেডিটের বা টাকার যে ন্যাশনাল ক্ষেত্র দেখা যায় টাকার অভাবটা কমে গেছে, এবং মাইক্রো আমাদের ফার্মিং, স্মল হোল্ডার, দরিদ্রর কাছে অ্যাক্সেস টু ফাইন্যান্স অনেক ইজি হয়েছে। যেটা এখন দরকার সেটা হলো নন ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক ইনফরমেশন টেকনোলজি, মার্কেট, এবং আলটিমেটলি দরিদ্র মানুষরা চায় যে এমপ্লয়মেন্ট। লোন এসছে, তার প্রায়োরিটি হলো এমপ্লয়মেন্ট। যদি সেটা বাড়ানো যায় তাহলে দেখা যাবে যে আমরা দারিদ্র ফ্রি ইকোনমি হবে, ইরেডিকেটেড হবে, হাঙ্গার কিছু থাকবে না, এবং জাকাত না নিলেও চলবে। থ্যাংক ইউ। ইট ইজ এ হোয়াট ইউ হ্যাভ সেড ইজ এ রিয়েলিটি। আমার গ্রামে আমার যারা বাড়িতে আশেপাশে থাকে তারা আই হ্যাভ টক টু দেম, অ্যান্ড সবারই কিন্তু একটা না একাধিক লোন ফাইন্যান্সিং লাইন আছে। ব্র্যাকেট থেকে হচ্ছে টাকা নেয়, কিস্তি দিতে না পারলে আরও লোন নিয়ে কিস্তি দিয়ে আবার সো দিস, বাট দ্য ফ্যাক্ট ইজ
It is very difficult situation these people are in. Yes, financing is there, but money is hoyto tara kintu tara jodi they get into the debt trap very soon. তো এর জন্য আপনার পয়েন্ট আই নো অ্যাবাউট মাইক্রো ক্রেডিট ডিড প্লে আমি যদি ফ্রম এ ভেরি let's say secular point of view boli, it did play a role, positive role, kintu it is also plaguing the life of these people. Tara eto jorjorito hoye geche sei tulonaye when we compare with zakat ba amader je program guli ache, it's much smaller, you see, but we if I'm সেটা বলছি it's much smaller, but আমরা যদি এইটারে আরো অগমেন্ট করতে পারি, বাড়াতে করতে পারি, you can only reduce the darkness from around, we can আস্তে আস্তে darkness come on, এইটা আর কি। তো আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইন্টারভেনশন। আর কেউ আছে, কেউ কিছু যদি বলতে চান, আমি আই উড লাইক টু, ডক্টর আইয়ুব আপনি স্যার আপনি একটু বলেন, শেষ করেন। আচ্ছা তাহলে স্যার আপনি ফরগো করেন ফর, ও আচ্ছা ঠিক আছে আমরা একটু শেষ করে দেন, বাড়িওয়ালা তাড়িয়ে দেব আমাদের। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার, 3 মিনিটে শেষ করবো স্যার। স্যার আপনাকে ধন্যবাদ, অনেকদিন পরে দেখলাম। জি স্যার, আপনার সাথে অনেকদিন কাজ করার সুযোগ হয়েছে, আজকে আবার ধন্যবাদ আপনাকে। সকালে আপনাদের এই প্রেজেন্টেশন দেখতেছিলাম, আমি অ্যাকনলেজ করি যে আপনি যে এস্টিমেশনের যে লিমিটেশনগুলো বলেছেন এই প্রত্যেকটাই আমার কাছে মনে হয় যে এটা গ্রহণযোগ্য এবং এটা চিন্তা করা দরকার ছিল আমাদের এস্টিমেশনের ক্ষেত্রে। তো স্যার আমি আসলে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম এটা অনেকটাই বলেই ফেলেছে। আমাদের যে সোশ্যাল ফাইন্যান্সের যে কম্পোনেন্টগুলা, সেই কম্পোনেন্টগুলোর জাকাত একটা কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট আমরা আসলে বলেছি। সেখানে ওসর যদিও জাকাতেরই এক ধরনের ক্রপের জাকাত, সেটাকে আরেকটু ইম্পর্টেন্স দিয়ে যদি বলা হতো তাহলে এই ওসর যে এক ধরনের জাকাত এটা মনে হয়েছে। আরেকটা বিষয় আমি একটা বলবো স্যার, যে কর্দে হাসানা যদি এটা বলে হয়েছে, এটা আমার চিন্তায় ছিল যে এটা বলার জন্য। কর্দে হাসানা একটা প্রাতিষ্ঠানিক ফর্মে করা যায়, যে আমাদের যে ব্যাংকে যে আলোয়া দিয়া কারেন্ট অ্যাকাউন্টে আসলে আলোয়া দিয়ে হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কারেন্ট অ্যাকাউন্ট আলোয়া দিয়ে যদি হয় তাহলে সেটা ব্যবহারযোগ্য নয়, কেউ ব্যবহার করতে পারে না, সে শুধু কাস্টোডিয়ান, তার মানে তার কাছে টাকাটা থাকবে, সে ব্যবহার করতে পারবে না এটা আলোয়া দিয়ে। আমি আফ্রিকায় দেখেছি যেটা আসলে কর্ড কারেন্ট অ্যাকাউন্ট, এটা আলোয়া দিয়া কারেন্ট অ্যাকাউন্ট নয়। কাজে এই আইডিয়া থেকে যদি একটা কর্ড থেকে কোনো কারেন্ট অ্যাকাউন্টের সিস্টেম করা যায় তাহলে কর্ডদের মাধ্যমে এই যে সুদ বাংলাদেশের এখন স্যার বিশেষ করে শহরতলিতে গাজীপুর বা আশেপাশে মানিকগঞ্জ এইসব জায়গায় মহামারী ফর্মে এই মহাজনী সুদগুলো ছড়াই গেছে স্যার। এই জন্য কর্ডকে যদি প্রাতিষ্ঠানিক ফর্মে একটা যে সিস্টেমে করা যেত তাহলে এর মাধ্যমে হয়তো এই সুদের সিস্টেম থেকে আমরা বের হয়ে আসতে পারতাম স্যার। আর একটা কথা আমি বলি যে ওয়াকফের যে ইম্পর্টেন্স আমরা দিচ্ছি স্যার, এটা আসলে ইম্পর্টেন্স দেওয়ার দরকার, কিন্তু বাংলাদেশের জমির পরিমাণ এত কমে গেছে, এখন সম্পদকে ওয়াকফ করার মতো সম্পদ অনেক মানুষেরই থাকে না। আর যেসব সম্পদগুলো ওয়াকফ অলরেডি করেছে সেগুলো বেশিরভাগ আন্ডার ইউটিলাইজ অথবা আনইউটিলাইজ, বিভিন্ন সমস্যার কারণে এটা পড়ে আছে বা পতিত হয়ে আছে। এই জন্য ক্যাশ যে ওয়াকফগুলো, এই সিস্টেমটাকে আসলে আরও বেশি ইমফাসিস দেওয়া দরকার এবং এইটার মাধ্যমে একটা কাজ ব্যাপকভাবে করা দরকার। আরেকটা শব্দ আমি বলতে চাই, আমাদের প্রফেসর মুজাহিদ উনি চলে গেছেন, মাইক্রো ফাইন্যান্স আসলে ব্যর্থ বিষয়টা আসলে এরকম নয়। এই মাইক্রো ফাইন্যান্সের বিহাইন্ডের মানুষগুলো মাইক্রো ক্রেডিটের সিস্টেম কারণে ব্যর্থ হয়েছে, এটা মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্সের দোষ নয়। পিছনে যে ব্যক্তিগুলো গ্রিডি বা লোভী মানুষরা, তারা দারিদ্র বিমোচনের নামে নিজেদের দরিদ্রকে বিমোচন করেছে, এই কারণে কিছুটা সমস্যা হয়েছে। ইসলামী মাইক্রো ফাইন্যান্সে আমি দীর্ঘদিন কাজ করেছি স্যার, এটা একটা সাকসেসফুল কম্পোনেন্ট। ইসলামী ব্যাংকের আপনি জানেন স্যার আরডিএস আছে, অনেকদিন কাজ করেছি, এটার মাধ্যমে আসলে দারিদ্র বিমোচন সম্ভব। তবে আমি যেটা মনে করি সেটা এককভাবে মাইক্রো ফাইন্যান্স আসলে দারিদ্র বিমোচন করতে পারে না, এই কারণে তার কিছু লিমিটেশন আছে। সার্টেন পরিমাণ সম্পদ থাকতে হয়, বয়স 18 থেকে শুরু করে 55-এর উপরে হওয়া যায় না, তাহলে 55-এর উপরের মানুষগুলো দারিদ্র বিমোচন কীভাবে হবে স্যার? 18 বছরের নিচে যে 16 বছর 15 বছরের সমস্যা হয়ে গেছে, তার সমস্যা কীভাবে? তো এইটা আমি একটু বলতে চাই যে উইথ দ্যাট ফিউ ওয়ার্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। গুড টু হিয়ার ইউ। আমি আর কিছু আমার অনেক নোটস ছিল, কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট কথা বলবো। আজকে বেসিক্যালি ইউএনডিপির সাথে আমাদের সিজেডএমের একটা কোলাবোরেশনেরই যেটা নাকি আজকে তো আজকে বি আর ডিসকাসিং। আমার ভিউটা হলো যে 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 অ্যামাউন্ট অফ মানি দ্যাট বাংলাদেশ ইজ রিকোয়ার্ড টু কাপ আউট ইন দ্য নেক্সট 15 ইয়ার্স। তো 15 ইয়ার্সটা আমাদের 7 বছর কিন্তু চলে গেছে, আর আছে 7 বছর, এবং আমাদের প্রায় টোটাল বোধহয় নিউ অ্যান্ড অ্যাডিশনাল ফান্ড দরকার ছিল $875
billion. এখন এই $875 billion in 7 years in an economy that size is 350 to 400 billion, যদি আমি আজকে একটা বলি 400 billion যার ইকোনমি, সে নিউ অ্যান্ড এডিশনাল ফান্ড কেমনে জোগাড় করবে? It is a huge gap, it is an unsurmountable gap. But having said that, the initiative to go towards the target, not the number, towards what we are aiming at, that itself is rewarding, I would think. এবং আমার মনে হয় এই জিনিসটা আমাদের এই collaboration, we should continue to do it. And sir, আমার মনে হয় টাইম আমাদের আর নাই. I would like to thank everybody. The 2-day seminar that আমি দুইটা পয়েন্ট অ্যাটেনশন ড্র করব, বক্তৃতা দেব না। আচ্ছা ঠিক আছে, বলেন। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে জানলাম যে বাংলাদেশে জাকাত আইন 2022 চালু হতে যাচ্ছে সরকারের বিবেচনাধীন। সরকারের পারমিশন ছাড়া কেউ জাকাত গ্রহণ করতে পারবে না। সেই ক্ষেত্রে সিজেডিএমের মতো এরকম হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশে সরকারের সাথে কিভাবে মিলেমিশে থাকতে পারে, কাজ চালিয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আর একটা হচ্ছে বিজনেস জাকাত ক্যালকুলেশন, জাকাতের সাপ্লাই সাইডটা আরও বাড়াতে হবে, এটা একজন বলেছেন। তো বিজনেসম্যানদের জাকাত দেওয়ার ক্ষমতাই বেশি। ওআইসির জাকাত ক্যালকুলেটর একটা আছে যেটা দিয়ে এখন কাজ চলে, কিন্তু আমি একটা নতুন জিনিসের সন্ধান পেয়েছি, আমার কাছে নতুন মনে হয়েছে বলে এনেছি, এটা ওনাদেরকে দিয়েছি। সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা তারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে সাবমিট করে, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে, অ্যানুয়াল রিপোর্ট থেকেই এসেন্স নিয়ে আপনি বিজনেস জাকাত ক্যালকুলেশন নতুনভাবে করতে পারবেন। তার একটা স্টেপ আছে, তার একটা সিস্টেম আছে, সেটা আমি দিয়েছি। তাহলে আমি মনে করি যে কেউ শুধু যে বিজনেসম্যান নিজে উইলফুলি জাকাত পে করবে আর আমরা নেব, বিষয়টা এরকম না, আমরাও তাকে হেল্প করতে পারি যে এই ফরম্যাটে তুমি এটা করো। এটা একটা নতুন জিনিস মনে হচ্ছে, আমি এই অ্যাটেনশনটা ড্র করছি স্যার। থ্যাংক ইউ স্যার। হেল্পফুল। আমার মনে হয় আমরা আপনার ওই ব্যাপারে আমরা সরকারের সাথে কি রিকোয়ারমেন্ট উইল লুক আউট, অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর নিউ মেথড অফ ক্যালকুলেটিং জাকাত। অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমার মনে হয় I would like to thank the CZM for the last 2 days, the tireless work that they have done in organizing this seminar. আমাদের CZM এর যারা কর্মচারী, কর্মকর্তা, অফিসার্স যারা আছে, they are very honest. আমি নিজে তাদের সাথে কাজ করি, তারা dedicated, they are focused. I have lots of good things to say about them. I would like to thank them for the good job they have done. I would like to thank the CEO, who has been the North Star, and has been the North Star for so many years, about 12 years he's with us. And I would like to thank Niaz Rahim, the family, the Rahim Afroz family that initiated this process in Bangladesh.